কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আল্লাহর রহমতে। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রজেক্ট এস এর হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এমন একটি চ্যাপ্টার, এমন একটি অধ্যায়, এই অধ্যায় থেকে যে কেউ অ্যান্সার করতে চায়। তবে তুমি যদি কিছু ভুল ত্রুটি করো, ছোটখাটো মিস্টেকের কারণে তোমার 10-এ নাম্বারটি সৃজনশীল প্রশ্নে 10-এ 2, 3, 4 এরকম হতে পারে অ্যান্সার, বা তোমার প্রশ্ন উত্তর একটু ভুলের কারণে তোমার নাম্বারটি অনেক কমে যেতে পারে, অনেক। তো আজকে আমি তোমাদের সামনে এই চ্যাপ্টারটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তোমাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ রিজভী খান মজলিস, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেশন 21-22। তো তোমাদের সামনে হিসাব রক্ষণ, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ, এই দুটো বিষয়ের হিসাব রক্ষণ। যদিও আমাদের পরীক্ষায় সব সময় দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণই আসে, কিভাবে দৃশ্যমান সম্পদের অবচয় ধার্য করতে হয় সেই বিষয়গুলোই তুলে ধরা হয়। যদিও এমসিকিউতে অদৃশ্যমান সম্পদ, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়। তো আসো আমরা আমাদের মূল পর্বে চলে যাই। এর আগে আমি ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে ক্লাস নিয়েছি। আজ আমি অষ্টম অধ্যায়, আমার অষ্টম ক্লাস, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নিয়ে ক্লাস করব। পরবর্তীতে এই অধ্যায়ের উপর আরো কয়েকটি ক্লাস আমি কন্ডাক্ট করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। আসো আমরা আমাদের মূল কথায় চলে যাই। তো দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ বোঝার আগে বন্ধুরা তোমাকে বুঝতে হবে যে সম্পদটা কি, অদৃশ্যমান সম্পদ কি, দৃশ্যমান সম্পদ কি, স্থায়ী সম্পদ কি, চলতি সম্পদ কি, অলিক সম্পদ কি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ কাকে বলা হয়, অলিক সম্পদ, ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ ইত্যাদি কি বুঝতে হবে তোমাদেরকে। অবচয় যোগ্য সম্পদ কাকে বলে, অবচয় অযোগ্য সম্পদ কাকে বলে, এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। তাহলে আসো, স্থায়ী সম্পদ বলতে বোঝায় কি? দেখো আমাদের স্লাইডে লেখা আছে স্থায়ী সম্পদ বলতে কি বোঝায়। যে সব সম্পদ দীর্ঘকাল ধরে, দীর্ঘকাল, এই দীর্ঘকাল কয়দিন? মিনিমাম 5 বছর ধরা হয়, সাধারণত 5 বছর, সাধারণত 5 বছর দীর্ঘকাল ধরে ব্যবহারের জন্য, ব্যবহারের নিমিত্তে, ব্যবহারের উদ্দেশ্যে যে সকল সম্পদ ক্রয় করা হয় তাকে স্থায়ী সম্পদ বলে। যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, সোনা, মেশিনারিজ। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে অবচয় নিয়ে কথা বলছি, যদিও যদিও অবচয় নিয়ে কথা বলার পূর্বে আমাদেরকে সম্পদ নিয়ে শিখতে হবে। অবচয় ধার্য করব কার উপর সেই সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। একটু মনোযোগ দাও, যদিও অনেক ক্লাসটি খুব বেশি ইনফরমেটিভ, আমি খুব শর্টকাট টেকনিকে ইজি ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করছি তোমরা সাথে থাকবে, মনোযোগ সহকারে শোনো। তো এরূপ সম্পদ দীর্ঘকাল বা দীর্ঘদিন ধরে ব্যবসা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানে দীর্ঘকাল, দীর্ঘকাল, দীর্ঘকাল শব্দটি বারবার ব্যবহার করা হচ্ছে। একে স্থায়ী সম্পদের অর্জন ব্যয় বা মোট ব্যয়, অর্জন ব্যয় বা মোট ব্যয় বা ক্রয় মূল্য বলা হয়। তার মানে একটা সম্পত্তির ক্রয় মূল্য বা একটা সম্পত্তির যেই ভ্যালুটা দিয়ে আমি সম্পত্তিটাকে ক্রয় করেছি, ওই সম্পত্তির ক্রয় মূল্যটাই যথেষ্ট নয়, ওই সম্পত্তির অর্জন মূল্য বা মোট ব্যয়টা আমাকে নির্ণয় করতে হবে। মোট ব্যয় বা অর্জন মূল্য, অর্জন করতে গিয়ে যে খরচটা হয়েছে, যে ব্যয়টা হয়েছে তাকে বলা হয় অর্জন মূল্য। তো এই অর্জন মূল্যকে আমরা সবাই জানি মূলধন জাতীয় ব্যয় বলা হয়। যে সকল খরচ, যে সকল ব্যয় দীর্ঘমেয়াদী সুবিধা দিয়ে থাকে, সাধারণত 5 বছর পর্যন্ত বা 5 বছরের ঊর্ধ্বে, সেই সকল খরচকে আমরা মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় খরচ বা মূলধন জাতীয় ব্যয় বলে থাকি। তো মূলধন জাতীয় ব্যয় আমরা বুঝলাম। স্থায়ী সম্পদ সাধারণত 2 প্রকার, এটাও আমরা জানি, একটি অদৃশ্যমান, একটি দৃশ্যমান। যে সকল সম্পত্তি বাস্তবতা রয়েছে, যে সকল সম্পত্তি দেখতে পাওয়া যায়, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, বাস্তব অস্তিত্ব রয়েছে, সেই সকল সম্পত্তিকে আমরা কি বলি শিক্ষার্থী বন্ধুরা? দৃশ্যমান, দৃশ্যমান স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কিন্তু আমরা চলতি সম্পদ, বিনিয়োগ ইত্যাদি নিয়ে কথা বলছি না। যে সকল সম্পত্তিকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যা জায়গা দখল করে, যে সকল সম্পত্তির বাস্তব অস্তিত্ব রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সেই সকল সম্পত্তিকে আমরা দৃশ্যমান স্থায়ী সম্পদ বলে থাকি। আর সকল দৃশ্যমান সম্পত্তির উপরেই অবচয় ধার্য করা হয়, এক্সেপ্ট ল্যান্ড।
ভূমি। অর্থাৎ ভূমি বাদে, ভূমি ব্যতিরিকে, ভূমি ছাড়া সকল দৃশ্যমান স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়। এই জন্য ভূমিকে বলা হয় অবচয় অযোগ্য। অবচয় অযোগ্য। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, এই যে লেখা আছে অবচয় অযোগ্য দৃশ্যমান সম্পদ বলে। ভূমিকে অবচয় অযোগ্য, কারণ ভূমির উপর কোনো অবচয় ধার্য করা যায় না। ভূমির উপর কোনো অবচয় ধার্য করা যায় না, কারণ ভূমির কোনো ক্ষয় নেই বা ক্ষতি নেই। অর্থাৎ ভূমি যদি আমি ব্যবহার করি, ভূমি ব্যবহার করার ফলে এর ব্যবহারজনিত কোনো ক্ষয় বা ক্ষতি হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অবচয় ডেফিনেশন কি? অবচয়ের ডেফিনেশন হচ্ছে অবচয় এমন একটি প্রক্রিয়া যাকে ব্যয় বন্টন প্রক্রিয়া বলা হয়। একটি সম্পত্তির তার আয়ুষ্কাল থাকে, একটি সম্পত্তির জীবনকাল থাকে, মেয়াদকাল থাকে। শিক্ষার্থী বন্ধুরা একটি সম্পত্তির যে জীবনকাল রয়েছে, সেই জীবনকালের মধ্যে সম্পত্তির ব্যবহার হয়, সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করে প্রত্যেকটি উৎপাদনকারী। তো একটি সম্পত্তি, একটি মেশিন, একটি যন্ত্রপাতি, একটি কলকবজা, প্রতিটি স্থায়ী সম্পদের, ভূমি বাদে প্রতিটি স্থায়ী সম্পদের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করে এবং ভূমিরও সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করে। তবে ভূমির কোনো অবচয় নেই, কারণ অবচয় বলতে বোঝানো হয় যে একটি সম্পত্তি ব্যবহার করার ফলে উক্ত সম্পত্তির যে ক্ষয় বা ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা খরচকে বলা হয় অবচয়। একটি সম্পত্তির, অন্যভাবে বলা যায়, একটি সম্পত্তির জীবনকাল বা মেয়াদকাল ধরলাম 5 বছর, একটি মেশিনের জীবনকাল 5 বছর। ওই মেশিনের টোটাল উপকারিতা, টোটাল খরচ, টোটাল ব্যয়টাকে 5 বছরের মধ্যে সমানভাবে অথবা অসমানভাবে, সমানভাবেও হতে পারে, অসমানভাবেও হতে পারে, সমানভাবে অথবা অসমানভাবে উক্ত সম্পত্তির খরচকে ডিস্ট্রিবিউট করে দেওয়াকে বলা হয় অবচয়। অর্থাৎ অবচয় একটি মূল্যায়ন প্রক্রিয়া নয়, অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। বারংবার এমসিকিউতে এসেছে, অ্যাডমিশনে এসেছে ঢাকা বোর্ডে, কুমিল্লা বোর্ডে এসেছে, ময়মনসিংহ বোর্ডে এসেছে, যশোর বোর্ডে। একটি স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে নিম্নের কি বলা হয় বা কোনটি বলা হয়? নিম্নের কোনটি একটি ব্যয় বন্টন প্রক্রিয়া? আপনার উত্তর একটাই হবে শিক্ষার্থী বন্ধুরা, অবচয় অথবা অবলোপন। কারণ আমি যদি দৃশ্যমান সম্পত্তির কথা বললে সেটা হবে অবচয়, আর যদি আমি বলি অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে তাহলে সেটা হবে অবলোপন। অবচয় অবলোপন একই কনসেপ্ট, দুটোই ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় কোনো মূল্যায়ন প্রক্রিয়া নয়, এটি একটি ব্যয় বন্টন। শিক্ষার্থী বন্ধুরা কি কি প্রক্রিয়া? ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, অবচয় কোনো মূল্যায়ন প্রক্রিয়া নয়, এটি একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। তাহলে আমরা একটু 4 নম্বর পয়েন্টটা পড়ি। যে স্থায়ী সম্পদের বাস্তব অস্তিত্ব আছে, দেখা যায়, স্পর্শ করা যায়, তাকে স্পর্শনীয় স্থায়ী সম্পদ বলে। যেমন ভূমি, দালান কোঠা, মেশিনারিজ, যন্ত্রপাতি, কলকবজা। তারপরে যে সকল সম্পদের কার্যকর আয়ুষ্কাল সাধারণত অসীম, তাহলে এটা হচ্ছে ওই যে অবচয় যোগ্য, অবচয় অযোগ্য, ওই বিষয়টা। অর্থাৎ যে সকল সম্পদের কার্যকর আয়ুষ্কাল অসীম, যেমন ভূমির যে আয়ুষ্কাল, ভূমির আয়ুষ্কাল কেমন যে 2 বছর পরে ভূমি আর থাকবে না, যদি ভূমিকম্প না হয় আর কি, সেটা আলাদা বিষয়, সেটা ভূমির হয়তো বা ক্ষয়ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ, সেটা এক্সেপশনাল। কিন্তু সাধারণ অর্থে ভূমি কিন্তু নিঃশেষ হয়ে যাবে না, ভূমি ধ্বংস হয়ে যাবে না। অন্যান্য মেশিন যেমন একটা কার্যকাল আয়ুষ্কাল রয়েছে বা একটা কার্যকর আয়ুষ্কাল রয়েছে, একটা মেয়াদকাল রয়েছে, একটা নির্দিষ্ট জীবনকাল পরে উক্ত মেশিন, উক্ত যন্ত্রপাতি, উক্ত সরঞ্জাম তার কার্যকারিতা হারিয়ে ফেলবে, একই কোয়ালিটিতে সে আর প্রোডাক্ট প্রডিউস করতে পারবে না। কিন্তু ভূমির ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা ওই বিষয়টি হয় না। ভূমি আগেও যেভাবে ব্যবহার করেছে, পরবর্তী প্রজন্ম, এর পরবর্তী প্রজন্ম, এর পরবর্তী প্রজন্মেও একইভাবেই ভূমিকে ব্যবহার করতে পারবে। তাই ভূমিকে বলা হয় অবচয় অযোগ্য, অর্থাৎ ভূমির উপর অবচয় ধার্য করা যায় না, অবচয় অযোগ্য স্থায়ী সম্পদ। তাহলে অবচয় যোগ্য স্থায়ী সম্পদ কোনটা শিক্ষার্থী বন্ধুরা? অবচয় যোগ্য স্থায়ী সম্পদ বলতে বোঝানো হয় যে সকল সম্পত্তির উপর আমরা অবচয় ধার্য করতে পারি। যেমন এই যে সকল, যেমন যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, ভূমি ও দালান কোঠা হবে, যাই হোক, ওকে, আসবাবপত্র, গাড়ি, আবার যে সকল স্থায়ী সম্পদের আয়ুষ্কাল সীমিত। এখন এই উদাহরণের মধ্যে ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র সবই আছে, তবে ভূমির আয়ুষ্কাল কিন্তু সীমিত নয়, এটা তোমাকে বুঝতে হবে।
ভূমির আয়ুষ্কাল সীমিত নয়। যে সকল সম্পত্তির আয়ুষ্কাল সীমিত, শিক্ষার্থী বন্ধুরা, যে সকল সম্পত্তির আয়ুষ্কাল সীমিত ওই সকল সম্পত্তির উপর আমরা অবচয় ধার্য করতে পারি এবং আয়ুষ্কাল শেষে এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তার মানে ব্যবহার অনুপযোগী মানে আমি একটা সম্পত্তির ব্যবহার কাল হচ্ছে 5 বছর, ষষ্ঠ বছরে গিয়ে কিন্তু মেশিনটি উধাও হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না, তবে 5 বছর পর্যন্ত মেশিনটি যেই কোয়ালিটিতে আমার প্রোডাক্ট প্রডিউস করতো, পণ্য উৎপাদন করতো বা সেবা দিত, ওই কোয়ালিটিতে সে সেবা দিতে পারবে না, পণ্য প্রডিউস করতে পারবে না। তার মানে কোয়ালিটি ডিক্লাইন করবে, কোয়ালিটি হ্রাস করবে, কমে যাবে, অর্থাৎ অনুপযোগী হয়ে পড়বে। তো যে সকল সম্পত্তির মেয়াদ সীমিত এবং একটা নির্দিষ্ট মেয়াদ শেষে অনুপযোগী হয়ে যায় তাদেরকে আমরা বলি অবচয় যোগ্য দৃশ্যমান সম্পদ। অবচয় যোগ্য তার মানে এগুলোর উপর অবচয় ধার্য করা যায়। তাহলে অবচয় যোগ্য সম্পদ কোনগুলো? দালান কোঠা, কল কবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র। আর অবচয় অযোগ্য কোনটি? ভূমি। অর্থাৎ দেখো শিক্ষার্থী বন্ধুরা, লেখা আছে ভূমি ছাড়া বা ভূমি ব্যতিরিকে অন্যান্য সকল দৃশ্যমান স্থায়ী সম্পদের উপর কি করা হয়? অবচয় ধার্য করা হয়। অর্থাৎ ভূমির স্থায়ী সম্পদের বা এমন একটি দৃশ্যমান স্থায়ী সম্পদ যেটির সেবা প্রদান ক্ষমতা হ্রাস পায় না। ভূমি ছাড়া অন্যান্য সকল সম্পত্তি সেবা প্রদান ক্ষমতা হ্রাস পায়, সহজ কথা। তাহলে আসুন শিক্ষার্থী বন্ধুরা আমরা লাস্ট পয়েন্টে পড়ি। যে সকল স্থায়ী সম্পদের বাস্তব অস্তিত্ব থাকে না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, তাকে অদৃশ্যমান স্থায়ী সম্পদ বলে। আর যদি দেখা যায়, স্পর্শ করা যায়, তাকে আমরা দৃশ্যমান সম্পদ বলি। তো দৃশ্যমান সম্পদ উপরে সবগুলো, 4 নাম্বার পয়েন্টে সবগুলো দৃশ্যমান। তাহলে অদৃশ্যমান কোনটা? গ্রন্থ সত্য, মেধা সত্য, কপিরাইট, ট্রেডমার্ক বা ব্যবসায় প্রতীক, বিজনেস সিগনেচার, বিজনেস সাইন, সুনাম, গুডউইল, এগুলোকে বলা হয় অদৃশ্যমান স্থায়ী সম্পদ। অর্থাৎ এই যে ট্রেডমার্ক, এই যে কপিরাইট, এই যে মেধা সত্য, গ্রন্থ সত্য, প্যাটেন্ট, সুনাম, এই ব্যবসায় প্রতীক, এগুলোর উপর আমরা অবচয় ধার্য করি না। অদৃশ্যমান সম্পদের উপর আমরা কি ধার্য করি শিক্ষার্থী বন্ধুরা? অবলোপন। এটাও অবচয়ের কনসেপ্ট, অবলোপন ধার্য করি। শিক্ষার্থী বন্ধুরা কি ধার্য করি? নোট করে নাও, সব নোট করে নাও, ভাইয়ার কথাগুলো সব নোট করে নাও, খুবই উপকারে আসবে। এগুলোকে আমরা অবলোপন বলি, অবলোপন অদৃশ্যমান সম্পদের ক্ষেত্রে। মনে রাখতে হবে দৃশ্যমান সম্পদ হোক, অদৃশ্যমান সম্পদ হোক, অবচয় হোক আর অবলোপন হোক, দুটোকেই আমরা ব্যয় বন্টন প্রক্রিয়া বলি। কি বন্টন? ব্যয় বন্টন। অর্থাৎ নির্দিষ্ট হিসাবকালের মধ্যে আমরা উক্ত সম্পত্তির ব্যয়টাকে ডিস্ট্রিবিউট করি, অ্যালোকেট করি, বন্টন করি, ভাগ করি, এটাকে আমরা বলি অবচয়। তার পরবর্তীতে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখতে পাই যে অবচয় নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। তার আগে তোমাদেরকে বুঝতে হবে যে অবচয় কোন নীতি অনুযায়ী ধার্য করা হয়। মনে রাখবে, নোট করে রাখো শিক্ষার্থী বন্ধুরা, একটি হচ্ছে ধারণা আর একটি হচ্ছে নীতি। অবচয় চলমান প্রতিষ্ঠান ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, শিক্ষার্থী বন্ধুরা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী অবচয় ধার্য করতে হয়। এবং মিলকরণ নীতি, কি করণ? মিলকরণ নীতি অনুযায়ী কি করা হয় শিক্ষার্থী বন্ধুরা? অবচয় প্রয়োগ করা হয়। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে নিম্নের কোন ধারণার ফলে অবচয়কে ধার্য করা হয়, ধার্য, প্রয়োগ না কিন্তু, অবচয় ধার্য করা হয়, তখন উত্তর হবে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আর যদি বলে যে কোন নীতি অনুযায়ী অবচয়কে প্রয়োগ করতে হয়, তাহলে অ্যান্সার আসবে মিলকরণ নীতি। তাহলে চলমান প্রতিষ্ঠান ধারণা কি জিনিস আর মিলকরণ কি জিনিস শিক্ষার্থী বন্ধুরা? চলমান প্রতিষ্ঠান ধারণা কি বা মিলকরণই কি? চলমান প্রতিষ্ঠান ধারণা হচ্ছে এমন একটি ধারণা, এমন একটি থিওরি, এমন একটি কনসেপ্ট, এমন একটি মতবাদ, যেই মতবাদে বিশ্বাস করা হয় একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু হওয়া মানে একটি ব্যবসা প্রতিষ্ঠান, বি সিরিয়াস শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো, কাজে লাগবে এবং ভাইয়ার কথাগুলো নোট করে নাও। একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয়েছে, এটা দীর্ঘদিন ধরে চলতে থাকবে বা আজীবন চলতে থাকবে, ইহা সহজেই শেষ হবে না বা সহজেই গুড়িয়ে যাবে না, সহজেই এই ব্যবসাটি নিঃশেষ হয়ে যাবে না, এই ধারণা, এই বিশ্বাসকে বলা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা। অর্থাৎ আমি যখন একটা বিজনেস খুলবো, আমার বিজনেস ওপেন হয়েছে 2020 সালে, শিক্ষার্থী বন্ধুরা আমরা ধরে নিলাম আমি করোনার মধ্যেই বিজনেস ওপেন করে দিয়েছি, ধরলাম এই যে 2020 সালে আমার বিজনেস ওপেন হয়েছে, আমি কিন্তু ধরবো না যে হ্যাঁ ঠিক আছে আমি বিজনেসটি 2 বছর করব, 2022 সালে এই ব্যবসার অন্তিম বা এই ব্যবসা এন্ডিং আমি
টেনে দেব, এন্ডিং লাইন আমি ড্র করে ফেলবো। এই ব্যবসার মেয়াদ 2 বছর, এইটা ধরে আমি বিজনেস শুরু করব না, সাধারণত এটা করা হয় না। আমি যখন বিজনেস শুরু করেছি, আমার স্টার্টআপের পরে আমি জানি কি যে আমার এই বিজনেসটি চলতে থাকবে আজীবনের জন্য। তার মানে আমি যখন 2020 সালে একটি সম্পদ ক্রয় করব, একটি স্থায়ী সম্পদ, কেমন সম্পদ শিক্ষার্থী বন্ধুরা? স্থায়ী সম্পদ যখন আমি ক্রয় করব 2020 সালে, তখন আমি ধরেই নিব যে এটি প্রতি বছর ব্যবহার করা হবে। তার মানে কি? প্রতি বছর ব্যবসা করা হবে। আপনি প্রতি বছর ব্যবসা করবেন বিধায় তো প্রতি বছর আপনি স্থায়ী সম্পত্তি ব্যবহার করবেন। আর আর স্থায়ী সম্পদ ব্যবহার করার ফলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? স্থায়ী সম্পদ ব্যবহার করার ফলে ওই সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি হবে, যাকে আমরা অবচয় বলছি, ডেপ্রিসিয়েশন বলছি। তাহলে এই স্থায়ী সম্পদ আমি ধরে নিচ্ছি আমি আগামী বছরগুলোতে ব্যবহার করব। এটা হচ্ছে মতবাদ, এটা থিওরি, এটাই কনসেপ্ট। এটাকে বলা হয় ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা। ঠিক এই বিষয়টাকেই বলা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা। তার মানে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হলেও হতে পারে, অপ্রত্যাশিত কোনো ঘটনা হলেও হতে পারে, তবে আমি ফিউচার আগে থেকে এস্টিমেট করা, আগে থেকে স্পেকুলেশন করা খুবই টাফ। আমি আগে থেকে ভাববো যে না, ভবিষ্যতে যাই হোক না কেন আমি আমার বিজনেস কন্টিনিউ করব। অর্থাৎ ভবিষ্যতে আমার স্থায়ী সম্পত্তির অপচয় হবে, ব্যবহার হবে। এই বিষয়টাকে বলা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা। তারপরে মিলকরণ নীতি। মিলকরণ নীতি ভাইয়া আর কিচ্ছু না, মিলকরণ নীতি আর কিচ্ছু না, এটা হচ্ছে আয় ব্যয় সমন্বয়। আয় ব্যয় অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়। আয় ব্যয় সমন্বয় কাকে বলা হয়? অর্থাৎ আয়ের সাথে ব্যয়কে মিলকরণ, আয় আর ব্যয়কে ম্যাচিং করা, ম্যাচ করানো, মিল করানো। আয় ও ব্যয় মিলকরণের নাম বা ম্যাচিং করানোর নামই হচ্ছে মিলকরণ নীতি। অর্থাৎ আমি আমার মেশিনটি ব্যবহার করার ফলে আমার অবশ্যই সেখান থেকে প্রোডাক্ট প্রডিউস হচ্ছে। প্রোডাক্ট প্রডিউস হওয়ার ফলে ওই প্রোডাক্ট বিক্রি করে, উৎপাদন করার ফলে আমি ওই প্রোডাক্টটা বিক্রি করছি, বিক্রি করে আমার ইনকাম হচ্ছে। তাহলে ওই ইনকামের সাথে আমার কিছু ব্যয় সংগঠিত হয়েছে না? একটা পণ্য প্রডিউস হতে বা উৎপাদন হতে আমার মেশিনটি কত ঘন্টা ব্যবহার হয়েছে, কতক্ষণ ব্যবহার হয়েছে, ওই ব্যবহারজনিত ব্যয় বা ক্ষতি হয়েছে না? অর্থাৎ মেশিনটির কি কোনো অপচয় হয় নাই? একটা পণ্য যে উৎপাদন হলো তার কি কোনো ক্ষয় বা ক্ষতি হয় নাই? সেই পণ্যটা উৎপাদন হওয়ার ফলে মেশিনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি? প্রশ্ন হচ্ছে এটা হয়েছে। তার মানে একটি পণ্য বিক্রয়ের ফলে আমার ইনকাম হলো, সেই পণ্যটা তৈরি হওয়ার যে প্রসেস, সেই টেকনিকের সময় বা সেই প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে সময় মেশিন, যেই মেশিনের মাধ্যমে পণ্যটি উৎপাদন করা হয়েছে, সেই মেশিনটি ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি হয়েছে। ওই মেশিনের অপচয়, ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি ইজ ইকুয়াল টু আমার ইনকাম, ইকুয়াল হয় কিনা, অথবা আমার ইনকাম বেশি কিনা বা কম কিনা, আমার ক্ষতি হলো না লাভ হলো, এইটা নির্ণয় করার পদ্ধতির নাম মিলকরণ নীতি, যাকে বলা হয় আয় ব্যয় সমন্বয়। মিলকরণ নীতি অথবা আয় ব্যয় সমন্বয়। তাহলে অবচয় প্রয়োগ করা হয় মিলকরণ নীতি অনুযায়ী, অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি অনুযায়ী, ধারণা অনুযায়ী। একটি চলমান প্রতিষ্ঠান ধারণা, একটি কনসেপ্ট, এটাকে বলা হয় কনসেপ্ট। কি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা? কনসেপ্ট। আর এটা হচ্ছে প্রিন্সিপালস, এটা হচ্ছে প্রিন্সিপালস, প্রিন্সিপালস। একটি হচ্ছে কনসেপ্ট, একটি হচ্ছে প্রিন্সিপালস। মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা? আশা করি একেবারে বিষয়টি সহজ। তার পরবর্তীতে আসো আমরা আমাদের অবচয়ের ধারণাতে, অবচয়ের মূল উৎপত্তি স্থলে চলে যাই। অবচয় শব্দটি এসেছে ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ। কি শব্দ শিক্ষার্থী বন্ধুরা? যদি পরীক্ষা আসে পারবে না। অবচয় শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডেপ্রিটিয়াম থেকে। কোত্থেকে এসেছে? ডেপ্রিটিয়াম, ডিইপি আর ই টি আই ইউ এম, ডেপ্রিটিয়াম থেকে। ডেপ্রিটিয়াম শব্দটি দুটো ভাগে খণ্ডিত শিক্ষার্থী বন্ধুরা। কয়টি ভাগে খণ্ডিত? দুটো ভাগে খণ্ডিত। এটা হচ্ছে ডে, ডে, আর এটা হচ্ছে প্রেটিয়াম, প্রেটিয়াম। ল্যাটিন শব্দ ডে শব্দের অর্থ হ্রাস পাওয়া, কমে যাওয়া। ডে শব্দের অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা? হ্রাস পাওয়া, হ্রাস পাওয়া। আর প্রেটিয়াম শব্দের অর্থ কি? প্রেটিয়াম শব্দের অর্থ হচ্ছে প্রেটিয়াম শব্দের অর্থ হচ্ছে মূল্য, মূল্য বা দাম। অর্থাৎ প্রেটিয়াম মানে মূল্য বা দাম, আর ডে মানে হচ্ছে হ্রাস। তাহলে কি হ্রাস পাবে? মূল্য বা দাম হ্রাস পাবে। অর্থাৎ একটি স্থায়ী সম্পত্তির মূল্য বা তার স্থায়ী সম্পত্তির দামটা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডেপ্রিটিয়াম। এই ডেপ্রিটিয়াম শব্দ থেকে অবচয় শব্দের উৎপত্তি। ডেপ্রিটিয়াম থেকে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিটিয়াম থেকে
ডেপ্রিসিয়েশন, ডেপ্রিটিয়াম থেকে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের বাংলা অর্থ দ্বারায় অবচয়। তাহলে অবচয় শব্দটি ল্যাটিন শব্দ ডেপ্রিটিয়াম থেকে এসেছে, যার অর্থ ডেপ্রিসিয়েশন অথবা অবচয়। ডেপ্রিটিয়াম দুই ভাগে বিভক্ত, একটি ডে একটি প্রেটিয়াম। প্রেটিয়াম শব্দের অর্থ মূল্য বা দাম, আর ডে শব্দের অর্থ হ্রাস পাওয়া বা কমে যাওয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসো আমরা আরেকটু বিষয় আলোচনা করি, পর্যালোচনা করি। এই যে অবচয় আমি ধার্য করছি, বিভিন্ন পদ্ধতির অবচয় রয়েছে, এটা আমরা পরবর্তীতে একটু পরেই আলোচনা করব। এই যে অবচয় ধার্য করছে, এর উদ্দেশ্য কি? শিক্ষার্থী বন্ধুরা আমাকে বলো তো এর উদ্দেশ্য কি? এক নম্বর উদ্দেশ্য হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণার প্রয়োগ। এক নম্বর উদ্দেশ্য কি? চলমান প্রতিষ্ঠান ধারণার প্রয়োগ, চলমান প্রতিষ্ঠান ধারণার প্রয়োগ। দুই নম্বর হচ্ছে মিলকরণ নীতি, মিলকরণ নীতির প্রয়োগ। মিলকরণ নীতির প্রয়োগ অর্থাৎ আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা, সমন্বয় করা, একটা আয়ের সাথে ব্যয়ের কম্পেয়ার করার যেই যুক্তি, আয়ের সাথে ব্যয় আমি কম্পেয়ার করব, এই জন্য আমার অবচয় ধার্য করতে হবে। সহজ না? তো এটা হচ্ছে অবচয়ের দুটো উদ্দেশ্য। তিন নম্বর উদ্দেশ্য অতিকর, অতিরিক্ত কর, অতিকর বা অতিরিক্ত কর থেকে, অতিকর থেকে বিরত, অতিকর থেকে বিরত থাকা, বিরত থাকা, অতিরিক্ত কর থেকে বিরত থাকা। চার নাম্বার সঠিক উৎপাদন ব্যয়, অর্থাৎ সঠিক উৎপাদন ব্যয় নির্ণয় করা, উৎপাদন ব্যয় নির্ণয় করা। পাঁচ নাম্বার প্রকৃত আর্থিক ফলাফল, প্রকৃত আর্থিক ফলাফল যাচাই করা, প্রকৃত আর্থিক ফলাফল যাচাই করা। তাহলে বিষয়গুলো কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? চলমান প্রতিষ্ঠান আর মিলকরণ তো আমরা বুঝতে পেরেছি যে চলমান প্রতিষ্ঠান বলতে বোঝানো হচ্ছে কি ব্যয় বন্টন প্রক্রিয়া এবং একটা সম্পদের টোটাল আয়ুষ্কালের মধ্যে একটা সম্পদের ধরলাম 10 বছর, তাহলে একটা সম্পত্তির মূল্য কত শিক্ষার্থী বন্ধুরা? 1 লক্ষ টাকা ধরলাম, এটার মেয়াদ হচ্ছে কয় বছর? 10 বছর। তাহলে আমি যদি 10 বছর দিয়ে ভাগ দেই, আমার সাধারণ অর্থে আমার ইন জেনারেল সেন্স আমার প্রতি বছর 10,000 টাকা করে অবচয় আসছে, অর্থাৎ ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি 10,000। এরকম ভাবে আমি 10,000 টাকাকে 10টা টুকরা 10টা খণ্ডে বিভক্ত করছি, এটাকে বলা হয় যে আমার প্রতি বছর ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় একটি ব্যয় বন্টন বা খরচ বন্টন প্রক্রিয়া, ব্যয় বন্টন প্রক্রিয়া। তাহলে এর ফলে আমার চলমান প্রতিষ্ঠান ধারণার প্রয়োগ হয় যে আমি ভবিষ্যতে এই সম্পত্তি ব্যবহার করব, এর ফলে আমার ব্যবসা চলতে থাকবে, আমার সম্পদ ব্যবহার হতে থাকবে এবং ব্যয় হতে থাকবে, এইটা। তারপরে আমি যদি অবচয় ধার্য না করি, এগুলো এগুলো সব কিন্তু অবচয় ধার্যের উদ্দেশ্য শিক্ষার্থী বন্ধুরা, এগুলো সব কি অবচয় ধার্যের উদ্দেশ্য। শিক্ষার্থী বন্ধুরা এগুলো সব কি অবচয় ধার্যের উদ্দেশ্য। তাহলে আমি যদি এই যে অবচয় ধার্য না করি, তাহলে আমার চলমান প্রতিষ্ঠান ধারণা, আমার মিলকরণ ধারণা, এগুলো কিন্তু আমি প্রয়োগ করতে পারবো না। অর্থাৎ আমার নির্ধারিত আয়ের সাথে একটা কলকবজা ব্যবহারের ফলে যতটুকু ইনকাম হয়েছে তার পিছনে কতটুকু কস্ট বা ব্যয় হয়েছে, অবচয় একটি মুনাফা জাতীয় ব্যয়, অবচয় একটি মুনাফা জাতীয় ব্যয়। এটাকে আমরা বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়তে দেখাই। আমরা জানি বিশদায় বিবরণীতে আমরা মুনাফা জাতীয় ব্যয়, যে সকল ব্যয় বছরে বারবার হয়, অবচয় প্রতি মাসে হয়, প্রতি দিনে হয়, প্রতি ঘন্টায় হয়, ইচ এন্ড এভরি সেকেন্ড, প্রতি সেকেন্ডে হয়, মেশিন ব্যবহার করলেই অবচয় হয়, অর্থাৎ বছরে বারংবার নিয়মিত যে সকল ব্যয় সংগঠিত হয় তাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। অবচয় ডেফিনেটলি একটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই মুনাফা জাতীয় ব্যয় আমার কতটুকু মুনাফা জাতীয় আয় দিচ্ছে সেটার সাথে আমি ভারসাম্য রক্ষা বা একটা কম্পেয়ার করতে পারি কিনা, আমার প্রফিট হলো কিনা, এই বিষয়টি বুঝতে পারার ক্ষমতার নামই হচ্ছে মিলকরণ নীতি। এটাকে আমরা প্রয়োগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও, আমরা খুব কষ্ট করে এই বিষয়গুলোকে একীভূত করেছি, একত্রীকরণ করেছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমাদের যেন এইচএসসি পরীক্ষাতে কোনো অসুবিধা না হয়, অ্যাডমিশনে কোনো অসুবিধা না হয়, তোমাদেরকে সর্বোচ্চ ইনফরমেশন দেওয়া, ইনফরমেটিভ ক্লাস করার চেষ্টা আমাদের থাকে। একটু যদি তোমরা মনোযোগ না দাও সকল প্রচেষ্টাই কিন্তু বৃথা। একটু মনোযোগ দাও শিক্ষার্থী বন্ধুরা। তাহলে অতিকর, অতিকর কি? অতিকর হচ্ছে আমি যদি আমার অবচয় ধার্য না করি, তার মানে আমার পরিচালন ব্যয় কমে যাবে। অর্থাৎ আমি অবচয় একটা ব্যয় হিসাব, মুনাফা জাতীয় ব্যয় হিসাব, অবচয় একটা কি হিসাব শিক্ষার্থী বন্ধুরা? ব্যয় হিসাব। আমি যদি ব্যয়টাকে যদি বাদ দিয়ে দেই, অবচয় যদি আমি ধার্য না করি, তাহলে আমার কি হবে? ইনকাম বেড়ে যাবে, অর্থাৎ ব্যয় কমে যাবে। অবচয় বাদ দিয়ে দিলে আমার ব্যয় হ্রাস পাবে। কি হ্রাস পাবে? ব্যয় হ্রাস। আর ব্যয় হ্রাস পাইলে আমার আয় কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ আমার কি প্রকৃত পক্ষে আয় বৃদ্ধি পেল? না, কিন্তু খাতা কলমে আমার নিট মুনাফা বেড়ে যাবে। পরিচালন ব্যয় যদি কম হয়, তুমি আমাকে বলো
তোমরা তো অবশ্যই এইচএসসি 26 বছরের পরীক্ষার্থীরা তোমরা তো অবশ্যই এতদিনে আর্থিক অবস্থার বিবরণী করেছো, বিশদ আয় বিবরণী করেছো। পরিচালন ব্যয়তে যদি তুমি অবচয় না দাও তাহলে তোমার পরিচালন ব্যয় কম হবে, ডিক্লাইন হবে, কমে যাবে। পরিচালন ব্যয় কমে যাওয়ার ফলে তোমার পরিচালন মুনাফা কি হয়ে যাবে? বেড়ে যাবে। পরিচালন মুনাফা যদি বেড়ে যায় তোমার নিট মুনাফা, নিট লাভ এটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। নিট লাভ বেড়ে গেলে তোমাকে নিট লাভের উপর যে একটা আয়কর ইনকাম ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের পরিমাণটাও বেড়ে যাবে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান, আমাকে উত্তর দাও তোমরা শিক্ষার্থী বন্ধুরা, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কি চায় যে আমি অতিরিক্ত কর দেই? চায় না। তার মানে আপনি যদি অতিরিক্ত কর দিতে না চান তাহলে অবশ্যই অবচয়কে ব্যয় হিসাবে দেখান। তার মানে অবচয় নির্ণয়ের একটা উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত কর থেকে বিরত থাকা বা অতিরিক্ত কর থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, সেভ করা। সহজ, আশা করি বুঝতে পেরেছো। সঠিক উৎপাদন ব্যয় নির্ণয় করা, অর্থাৎ আপনি ওই মেশিন ওই কলকবজার মাধ্যমে কতটুকু উৎপাদন করলেন সেই খরচটা, সেই কস্টটা নির্ণয় করা। তারপরে প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করা, খুব স্বাভাবিক। এক্স্যাক্টলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে যদি নির্ণয় করতে হয়, তার মানে আমি যদি একটু ভালো করে বলি, আপনি যদি বিশদ মানে ইনকাম স্টেটমেন্ট বা বিশদায় বিবরণীতে যদি অবচয় না আনেন, তার মানে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অথবা আর্থিক অবস্থার বিবরণীতেও কিন্তু আপনি পুঞ্জীভূত অবচয় আনবেন না। কথা বুঝতে পেরেছেন? আর্থিক অবস্থার বিবরণীতে যদি আপনি পুঞ্জীভূত অবচয় না আনেন, তার মানে আপনার সঠিক সম্পদ নির্ণয় হলো না। এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই। এই যে এ অ্যাসেট সম্পদ, এই অ্যাসেট সম্পদ তো কয়েকটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? 4টা ভাগে। কি কি? চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অলিক সম্পদ বা ভুয়া সম্পদ এবং স্থায়ী সম্পদ। যদিও অলিক সম্পদকে মোট সম্পদ থেকে বাদ দেওয়া হয় সাধারণত, তারপরেও আমরা ধরে নিচ্ছি যে অলিক সম্পদের সমন্বয়ে গঠিত হলো। যেহেতু অলিক সম্পদের কোনো ভবিষ্যৎ আর্থিক মূল্য নেই, তাহলে আমাদের এই যে স্থায়ী সম্পদ একটা গুরুত্বপূর্ণ সম্পদ, এই স্থায়ী সম্পদ যদি সঠিকভাবে নির্ণয় করা না হয় তাহলে কি আপনি বলতে পারেন যে আমার আর্থিক ফলাফল সঠিক হয়েছে, আমার ব্যালেন্স শিট, আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থার বিবরণী পারফেক্ট হয়েছে? এটা কি আপনি বলতে পারবেন? পারবেন না। তার কারণ আপনার সম্পত্তি সঠিকভাবে দেখানো হয় নাই। যদিও আপনি সম্পত্তি ব্যবহার করেছেন, কিন্তু সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি আপনি বাদ দেন নাই বা আনেন নাই, যেটাকে আমরা কন্ট্রা অ্যাসেট বা বিপরীত সম্পদ বলছি। এই বিষয়টি আপনি দেখান নাই, তার মানে আপনি কিন্তু এই জায়গাতে ভুল ত্রুটি করেছেন। এই বিষয়টা হচ্ছে আমরা আর্থিক অবস্থার অবচয় নির্ণয়ের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, যে সঠিক আর্থিক ফলাফল নির্ণয় করা। আশা করি বিষয়গুলো খুবই ক্লিয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অবচয় নির্ণয়ের যে বিবেচ্য বিষয়সমূহ সেগুলো আমরা একটু জানি। আসো, অবচয় নির্ণয়ের 1 নাম্বার বিবেচ্য বিষয়ের নাম হচ্ছে অর্জন মূল্য বা ক্রয় মূল্য বা মোট ব্যয়। মোট মূল্য বা মোট ব্যয়, মোট মূল্য বলা হয় বা মোট ব্যয় বলা হয়, একই কথা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অর্জন মূল্য কি? ধরা যাক একটি মেশিনের দাম হচ্ছে 2 লক্ষ টাকা। একটি মেশিনের দাম কত? 2 লক্ষ টাকা। মানে একটি মেশিনের এই 2 লক্ষ টাকা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ক্রয় মূল্যটা, তার ওই মেশিনের ক্রয় মূল্যটা হচ্ছে 2 লক্ষ টাকা। কিন্তু ওই মেশিনটি আমার বয়ে আনতে মজুরি দিতে হয়েছে 10,000 টাকা। কয় হাজার টাকা? 10,000 টাকা। তারপরে ওই মেশিনটির পরিবহন বাবদ আমার ব্যয় হয়েছে 2,000 টাকা। তারপরে ওই মেশিনটির ভ্যাট বাবদ অর্থাৎ ট্যাক্স বা শুল্ক বাবদ আমাকে প্রদান করতে হয়েছে 8,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, কয় হাজার টাকা? 8,000। অর্থাৎ ওই মেশিনটি ভ্যাট দিয়েছে আমি 8,000, তারপরে ওই মেশিনটির সংস্থাপন বাবদ আমার ব্যয় হয়েছে 20,000 টাকা। কয় হাজার? 20,000। যদিও মেশিনটির র প্রাইস একেবারে এক্সাক্ট ভ্যালুটা কত, কিনেছি আমি 2 লক্ষ টাকা দিয়ে, কিন্তু আমার টোটাল ভ্যালু কত দাঁড়ালো? 10, 20, 40। তার মানে আমার মেশিনটির টোটাল দাম হলো 2,40,000 টাকা। একটি মেশিনের ক্রয় মূল্যের সাথে উক্ত মেশিনের যত আনুষঙ্গিক খরচ রয়েছে সেই আনুষঙ্গিক খরচগুলোকে প্লাস করার পরে, আনুষঙ্গিক খরচগুলোকে অ্যাড করার পরে আমার যে রেজাল্টটা আসে ওই রেজাল্টের নাম হচ্ছে অর্জন মূল্য বা ক্রয় মূল্য। অর্থাৎ আমার এই যে 2,40,000, এই 2,40,000 টাকা আমার মেশিনের অর্জন মূল্য। আমি যখন জাবেদা দিব, আমি শুধু জাবেদা না, হিসাব বিজ্ঞানের যত ধাপে আমি আমার মেশিনের মূল্যটাকে শো করব, দেখাবো, প্রত্যেকটা ধাপে আমার একটাই কাজ থাকবে, প্রত্যেকটা ধাপে আমার একটাই দায়িত্ব, মেশিনের অর্জন মূল্য শো করতে হবে, মেশিনের অর্জন মূল্য লিপিবদ্ধ করতে হবে। মেশিনের 2 লক্ষ টাকা লিপিবদ্ধ করা যাবে না, আমাকে মেশিনের দাম 2,40,000 টাকায় লিপিবদ্ধ করতে হবে। এইটাকে বলা হয় ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্যনীতি। তাহলে
হিসাব বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ নীতির নাম হচ্ছে ক্রয় মূল্য নীতি অথবা ঐতিহাসিক মূল্য নীতি। অর্থাৎ অর্জন মূল্যে হিসাব বিজ্ঞানকে স্থায়ী সম্পদের মূল্যকে দেখাইতে হবে। এটা কে বলছে? ক্রয় মূল্য নীতি বলেছে। কে বলছে? শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় মূল্য নীতি লিখে রাখো। এগুলো সব গুরুত্বপূর্ণ টপিক, এগুলো গুরুত্বপূর্ণ তথ্য, এগুলোই এমসিকিউতে বারংবার এসেছে, বারংবার আসবে। ক্রয় মূল্য নীতি অথবা ঐতিহাসিক 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 মূল্যনীতি, ঐতিহাসিক মূল্যনীতি। তাহলে একটি সম্পদকে তার অর্জন মূল্যে দেখাতে হয়, অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হয়। এই বিষয়টি হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আমরা এই বিষয়টি ফলো করি বা অনুসরণ করি? অ্যান্সার হচ্ছে ক্রয় মূল্য নীতি অথবা ঐতিহাসিক মূল্যনীতি। একটি মেশিনের দাম 2 লক্ষ টাকা, কিন্তু মেশিনটির আনুষঙ্গিক খরচ, এগুলো কি খরচ? আনুষঙ্গিক খরচ। কি খরচ শিক্ষার্থী বন্ধুরা? আনুষঙ্গিক খরচ। এই আনুষঙ্গিক খরচগুলোকে আমাদের কি করতে হবে? আশা করি একেবারে ইজি না বিষয়গুলা, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এই আনুষঙ্গিক যে খরচগুলো, সেগুলো আমরা এর মধ্যে অ্যাড করব, যোগ করব। তবে মনে রাখতে হবে এখানে মেরামত বিলকে আনা যাবে না। কেন আনা যাবে না? কারণ একটা সম্পত্তি ক্রয় করার সময় যে সকল খরচ হয়, একটি সম্পত্তি ক্রয় করার সময় ক্রয়কালীন যে সকল খরচগুলো হয়, সম্পাদিত হয়, সেই খরচগুলোকে আমি স্থায়ী সম্পত্তি, শুধু একটি সম্পদ না, সেটা স্থায়ী সম্পদ হতে হবে। একটি স্থায়ী সম্পদ ক্রয়কালীন যে সকল খরচ, আনুষঙ্গিক খরচ হয়, সেই আনুষঙ্গিক খরচগুলোকে আমি উক্ত সম্পদের সাথে প্লাস করি, যোগ করি, যাকে বলা হয় আনুষঙ্গিক খরচ। যোগ করার ফলে আমি যেটা পাই তার নাম অর্জন মূল্য বা ক্রয় মূল্য। তবে মেরামত কখনো অর্জন মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ মেরামত, একটি মেশিন, একটি যন্ত্রপাতি, একটি কলকবজা, একটি স্থায়ী সম্পদ, এর মেরামত কখন করা হয়? একটি আসবাবপত্রের মেরামত কখন করা হয়? যখন সেই আসবাবপত্রটি, যখন সেই স্থায়ী সম্পত্তিটি তার বা মালিকের ব্যবহার হয় বা মালিক কর্তৃক ব্যবহৃত হয়। মালিক যখন একটি সম্পত্তি ব্যবহার করেছে, তখন সেই ব্যবহার জনিত ব্যয়কে আমরা বলছি অবচয়। কিন্তু ব্যবহার করার ফলে মেশিনটি নষ্ট হয়ে গেলে তারপরে যদি আবার মেরামত করা হয়, তাহলে সেই মেরামত বিল কি মেশিনের দামকে বাড়াতে পারে? কখনোই না। কারণ মেরামত কখনো স্থায়ী সম্পদ ক্রয়কালীন হয় না। মেরামত হয় ব্যবহার করার ফলে, ফিক্স করার জন্য, অর্থাৎ ঠিক করার জন্য। যা নষ্ট হয়ে গিয়েছে, যা নষ্ট হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে, এমন স্থায়ী সম্পদকে আমরা ঠিক করার জন্য মেরামত দিয়ে থাকি, মেরামত বিল হয়ে থাকে। তাহলে সেই মেরামত বিল কখনো ক্রয়কালীন সংগঠিত হয় না। কারণ ক্রয়ের সময় একটি মেশিন অবশ্যই, কোনো নষ্ট মেশিন আমরা ক্রয় করি না। ক্রয়ের সময় আমরা পারফেক্ট একটি মেশিন আমরা ক্রয় করি, যে মেশিনে কোনো ভুল ত্রুটি বা যে মেশিনটি অ্যাকুরেট রয়েছে, যে মেশিনের মধ্যে কোনো ঝামেলা নেই, ওই উক্ত মেশিন মেরামত করার কোনো প্রশ্ন ওঠে না। হ্যাঁ, ওই মেশিনটি সংস্থাপন করা হতে পারে, ওই মেশিনের ভ্যাট থাকতে পারে, ওই মেশিনের বহন করার বাবদ পরিবহন খরচ, মজুরি থাকতে পারে, লেবার কস্ট থাকতে পারে। ওই খরচগুলা ক্রয়কালীন হয়, অর্থাৎ ক্রয়কালীন খরচগুলো আমরা মেশিনের সাথে যোগ করি। কিন্তু ব্যবহার পরবর্তী যে খরচ, সেই খরচ যদি আমরা, বা যেমন মেরামত খরচ, এটি একটি ব্যবহার পরবর্তী খরচ। এই খরচের ফলে কিন্তু কখনো কোনো স্থায়ী সম্পদের দাম, মূল্য বৃদ্ধি পায় না। তাই শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে যে এই যে অর্জন মূল্য, এর মধ্যে শুধুমাত্র ক্রয়কালীন খরচগুলো আসে, ক্রয় পরবর্তী, ব্যবহার পরবর্তী কোনো খরচ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যেমন মেরামত বিল এর মধ্যে আসবে নয়, কারণ না। আশা করি ব্যাপারগুলো সহজ। তার পরবর্তীতে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা দেখছি আয়ুষ্কাল বা মেয়াদকাল, অর্থাৎ একটি স্থায়ী সম্পদের কি থাকে? নির্ধারিত মেয়াদকাল থাকে। ভূমি ব্যতিরিকে, ভূমি ব্যতিরিকে সকল স্থায়ী সম্পদের একটা আয়ুষ্কাল থাকে, মেয়াদকাল অবশ্যই থাকে। অর্থাৎ সীমিত মেয়াদের হয়, সীমিত একটা সময়ের জন্য হয়, সীমিত কালের হয়। এগুলোকে বলা হয় অবচয়যোগ্য স্থায়ী সম্পদ, যার মেয়াদ সীমিত, অবচয়যোগ্য, অর্থাৎ এর উপর অবচয় ধার্য করা যায়। মেয়াদকাল বা আয়ুষ্কাল না থাকলে তো অবচয়ই ধার্য করা যাবে না, সম্ভবই না। কোনো পদ্ধতিতে অবচয় ধার্য করা যাবে না যদি একটি সম্পদের মেয়াদ বা আয়ুষ্কাল না থাকে। তো মেয়াদ বা আয়ুষ্কাল হচ্ছে একটি সম্পত্তির বয়স, কতদিন এই সম্পত্তিটি টিকে থাকবে, কতদিন টিকে থাকবে কোয়ালিটিফুল ওয়েতে, কতদিন কোয়ালিটিফুল ওয়েতে সে সার্ভিস দিতে পারবে। অর্থাৎ 10 বছর একটি সম্পত্তির মেয়াদ, 11তম বছরে গিয়ে কিন্তু সম্পত্তিটি উধাও হয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। তবে 10 বছর যে কোয়ালিটি দিত, সেই কোয়ালিটি 11তম বছরে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ কোয়ালিটি ফুল বা কোয়ালিটি ওয়েতে, কোয়ালিটি যতদিন সে কোয়ালিটিফুল ওয়েতে যতদিন সে সার্ভিস দিতে পারবে, ততদিনই হচ্ছে ওই সম্পদের মেয়াদকাল বা আয়ুষ্কাল। তারপরে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে
এটা মেয়াদ পরবর্তী বিক্রয় মূল্য। অর্থাৎ ওই যে আমি বললাম 11তম বছরে গিয়ে মেশিনটি তো নষ্ট হয়ে যাবে না, এখন এটাও ডিপেন্ড করে, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, পরিস্থিতির উপর নির্ভর করে। আমার অনুযায়ী, আমি প্রাণ গ্রুপের মালিক, আমি ধরলাম, তাহলে আমার অনুযায়ী একটি কলকবজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কারণ সেটি 10 বছর যতটুকু সার্ভিস দিয়েছে ওই কোয়ালিটির সার্ভিস কিন্তু সে আমাকে 11তম বছরে দিতে পারবে না। তাই আমি 11তম বছরের শুরুতে কি করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা, 11তম, মনোযোগ দিয়ে শোনো, 11তম বছরের শুরুতে আমি কম বা নিম্ন মানের যে কোম্পানি বা ছোট কোম্পানি বা যার কাছে কোয়ালিটি রয়েছে, ওই সম্পদের চাহিদা রয়েছে, উপযোগিতা রয়েছে, তাকে আমি সেল করে দিলাম। আমার কাছে কোয়ালিটি নেই, আমার কাছে এই সম্পত্তির কোনো ভ্যালু নাই, বাট এমন কেউ না কেউ তো আছে যার কাছে এই সম্পত্তির ভ্যালু আছে। আর যদি এরকম কেউ নাই থাকে তাহলে আমি ভাঙানিওয়ালার কাছে বিক্রি করে দিব। অর্থাৎ একটি মেশিনের কার্যকারিতা বা কার্যকর আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পরে ওই মেশিনটি বিক্রয় করে দিয়ে যতটুকু টাকাই পাবো ওই টাকার নাম হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ একটি মেশিন মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার পরে তার যতটুকু মূল্য পাওয়া যায় সেল করার ফলে, বিক্রয় করার ফলে, মেয়াদ 10 বছর শেষ, আমি কি 11তম বছরে মেশিন ফালাই দিব বা থ্রো করে ডাস্টবিনে ফেলে দিব? না, ওই মেশিনটি আমি বিক্রি করে যতটুকু টাকা পাই ওইটার নাম ভগ্নাবশেষ মূল্য। তারপরে 4 নাম্বার অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্যের একটি সূত্র রয়েছে। অবচয়যোগ্য মূল্যের সূত্রটি হচ্ছে যে একটি মেশিনের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ আমি একটি মেশিন 2 লক্ষ টাকায় কিনলাম, কয় লক্ষ টাকায় কিনলাম? 2 লক্ষ টাকায়। তবে ওই মেশিনের অপসারণ ব্যয় রয়েছে, অপসারণ ব্যয়, অথবা ওই মেশিনটি বিক্রয় পরবর্তীতে আমি বিক্রয় করলে আমি 10,000 টাকা পাবো। কয় হাজার? 10,000। অর্থাৎ এই মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে 8 বছর। কয় বছর? 8 বছর। অর্থাৎ 8 বছর পরে যখন আমি নবম বছরে যাব, শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দাও, যখন আমি নবম বছরে পদার্পণ করব তখন আমি এই মেশিনটি বিক্রয় করে দিয়ে 10,000 টাকা পাবো। অর্থাৎ এই মেশিনটির অ্যাকচুয়ালি অর্জন মূল্য 2 লক্ষ টাকা। এই মেশিন থেকে আমি আবার পরবর্তীতে আদায় করতে পারবো 10,000 টাকা। তার মানে এই মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত? 1,90,000। কত? 1,90,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো অবচয়যোগ্য মূল্য বলতে কি বোঝানো হয়েছে। একটি মেশিনের অর্জন মূল্য মাইনাস এর ভগ্নাবশেষ মূল্য, এটাই অবচয়যোগ্য মূল্য। এটি সরল রৈখিক পদ্ধতিতে ধরতে হয়, ক্রমহ্রাস মানে ধরা যায় না। এটা আমি একটু পরে বলছি। পুঞ্জীভূত অবচয়, এটাকে বলা হয় কন্ট্রা অ্যাসেট। কি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা? অবচয় নির্ধারণের জন্য এই বিষয়গুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কম্পালসারি। তাহলে পুঞ্জীভূত অবচয়কে বলা হয় কন্ট্রা অ্যাসেট বা বিপরীত সম্পদ। অর্থাৎ এর ফলে আমার সম্পত্তির দাম কমে যায়। কিভাবে কমে যায় আসো আমরা একটু দেখি। এই যে 1,90,000 টাকার যে সম্পদটা আমরা পাইলাম, এইটাকে যদি আমি মেয়াদকাল দিয়ে ভাগ দেই, মেয়াদ কত বছর? 8 বছর ধরেছিলাম। আচ্ছা আমি ধরলাম যে মেয়াদটা 10 বছর ধরলাম, তাহলে আমার প্রতি বছর 19,000 টাকা করে অবচয় হবে। কত হাজার হবে শিক্ষার্থী বন্ধুরা? 19,000 টাকা করে আমার অবচয় হবে। তাহলে প্রথম বছর, এটা হচ্ছে প্রথম বছর 19,000 টাকা। দ্বিতীয় বছরও আমি যদি সরল রৈখিক পদ্ধতিতে যাই, ধরলাম 19,000 টাকা, তাহলে দ্বিতীয় বছর 19,000 টাকা। কিন্তু দ্বিতীয় বছরের ক্রমহ্রাসমান বা যেটাকে আমরা বলি পুস্তক মূল্য হ্রাস বা ক্রমযোজিত অবচয় বা পুঞ্জীভূত অবচয় কত হবে? 19 38,000 টাকা। অর্থাৎ পূর্ববর্তী বছরের অবচয় প্লাস এই বছরের অবচয়, এটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। তার মানে পুঞ্জীভূত অবচয়কে কেন বিপরীত সম্পদ বলা হয়? কারণ একটা মেশিনের দাম ছিল কত? 1,90,000 টাকা। আচ্ছা ভালো কথা, 1,90,000 টাকা থেকে 1,90,000 না, এই মেশিনের দাম কিন্তু 2 লক্ষ টাকা। শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করে। এই মেশিনের দাম হচ্ছে 2 লক্ষ টাকা, 1,90,000 তো এর অবচয়যোগ্য মূল্য। তাহলে 2 লক্ষ টাকা যেই ভ্যালুটা রয়েছে এই মেশিনের, এই 2 লক্ষ টাকা থেকে কি মাইনাস হবে? 38,000 টাকা মাইনাস হবে। অর্থাৎ যেই অ্যামাউন্টটা আমি বের করেছি, 1,90,000 টাকার উপর আমরা অবচয় ধরি, অবচয় ধার্য করি, কারণ এটাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য 1,90,000 কে। কিন্তু 2 লক্ষ টাকা হচ্ছে অর্জন মূল্য। তাহলে আমরা যে অবচয় বাদ দিব, অবচয় বা পুঞ্জীভূত অবচয় যে সম্পদ থেকে বাদ দিব, সেটা কিন্তু আমরা অবচয়যোগ্য মূল্য থেকে বাদ দেই না, সেটা আমরা কোথা থেকে বাদ দিই শিক্ষার্থী বন্ধুরা? সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে। তাহলে অর্জন মূল্য 2 লাখ মাইনাস 2 বছরের অবচয়, কয় বছর? 19 19 38, 2 বছরের অবচয় বাদ দিলে হয় 1,62,000। তার মানে যেই সম্পত্তির মূল্য ছিল 2 লক্ষ টাকা, 2 বছর ব্যবহারের ফলে ওই সম্পত্তির মূল্য গিয়ে দাঁড়ালো কত টাকা?
ওই সম্পত্তির মূল্য গিয়ে দাঁড়ালো 1,62,000 টাকা। তার মানে সম্পত্তির মূল্য বৃদ্ধি পেল না হ্রাস পেল শিক্ষার্থী বন্ধুরা? হ্রাস পেল, কমে গেল, ডিক্লাইন করলো। অর্থাৎ আমরা জানি সম্পত্তি যদি বাড়ে বৃদ্ধি পায় তাহলে সম্পদ হিসাব, আর যদি সম্পত্তি কমে যায় হ্রাস পায় তাকে বলা হয় বিপরীত সম্পদ হিসাব। যে কোনো হিসাব যদি হ্রাস পায় তাকে বলা হয় বিপরীত, কন্ট্রা। যেমন আয় বিক্রয় একটা আয় হিসাব, কিন্তু বিক্রয় ফেরত একটা প্রতি, কন্ট্রা বা বিপরীত আয় হিসাব। কি নামগুলো কি কি ভাইয়া? প্রতি, প্রতি কন্ট্রা অথবা বিপরীত। প্রতি, কন্ট্রা, বিপরীত, এই কথাগুলো একই কথা। কখন এই কথাগুলো ব্যবহার করি? যখন হ্রাস পায়, যে কোনো কিছু যখন হ্রাস পায়। যেমন ক্রয় একটা ব্যয় হিসাব, কিন্তু ক্রয় ফেরতের ফলে আমরা জানি ক্রয় কমে যায়, এটাকে বলা হয়, ক্রয় ফেরতকে বলা হয় প্রতি ব্যয়, বলা হয় বিপরীত ব্যয়, বলা হয় কন্ট্রা ব্যয়। একইভাবে আয় বিক্রয়কে বিক্রয় ফেরতকে বলা হয় প্রতি আয়, কন্ট্রা আয়, বিপরীত আয়। একইভাবে পুঞ্জীভূত অপচয়কে বলা হয় প্রতি সম্পদ, বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ। কেন? কারণ এই পুঞ্জীভূত অপচয়, এই দেখো পুঞ্জীভূত অপচয় কত? 38,000 টাকা। এই পুঞ্জীভূত অপচয়ের ফলে একটা সম্পত্তির দাম কমে যায়। এই যে 2 লক্ষ থেকে 1,62,000 আসলো, কারণ পুঞ্জীভূত অপচয় সব সময় ক্রয় মূল্য নীতি অনুযায়ী কি করতে হবে? পুঞ্জীভূত অপচয় বাদ দিতে হবে। কোত্থেকে বাদ দিতে হবে? একটা স্থায়ী সম্পত্তির ভ্যালু থেকে বাদ দিতে হবে। স্থায়ী সম্পত্তির ভ্যালু দিন দিন কমবে, ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তির ভ্যালু কমে যায়। এই যে ব্যবহারটা, তার নাম পুঞ্জীভূত অপচয়। এর ফলে একটা সম্পদের দাম কমে যায়, এই জন্য এটাকে বলা হয় বিপরীত বা কন্ট্রা বা প্রতি সম্পদ। বুঝতে পেরেছো আশা করি? তো এটাই হচ্ছে পুঞ্জীভূত অপচয়ের কনসেপ্ট। অপচয় আর পুঞ্জীভূত অপচয়ের মধ্যে বিস্তর ফারাক আছে, অনেক তফাৎ। অপচয় প্রতি বছর হয়, প্রতি বছরের ব্যয় কে বলা হয় অপচয়, মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু পুঞ্জীভূত অপচয় হচ্ছে একাধিক বছরের অপচয় একসাথে যোগ করলে, সামেশন করলে তাকে বলা হয় পুঞ্জীভূত অপচয়। অর্থাৎ আমি প্রতি বছর অপচয় করছি, পুঞ্জীভূত অপচয় বাড়ছে। পুঞ্জীভূত অপচয় কমে না, পুঞ্জীভূত অপচয় দিন দিন বাড়তে থাকে। ব্যবহার হবে, পুঞ্জীভূত অপচয় বাড়বে, ব্যবহার হবে, পুঞ্জীভূত অপচয় বাড়বে। কিন্তু অপচয়কে প্রতি বছর শেষে বন্ধ করে দিতে হয় সমাপনী দাখিলার মাধ্যমে। সেই বিষয়টিও আমি আলোচনা করব একটু পরে। তারপরে পুস্তক মূল্য বা বই মূল্য বা বুক ভ্যালিউ বা বর্তমান মূল্য, রানিং প্রাইস, এর মানে হচ্ছে এই যে রানিং প্রাইস, এই যে রানিং প্রাইস 1,62,000 নাম বর্তমান মূল্য। এই 1,62,000 নাম পুস্তক মূল্য, বই মূল্য বা বুক ভ্যালিউ। অর্থাৎ ভাইয়া তাহলে বিষয়টি কি দাঁড়ালো? বিষয়টি দাঁড়ালো এরকম যে যদি বলা হয় যে এই যে পুস্তক মূল্যের সূত্র কি বলা হবে? পুস্তক মূল্যের সূত্র হচ্ছে একটা সম্পত্তির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয়, মাইনাস পুঞ্জীভূত অপচয়। অর্থাৎ একটি সম্পত্তি যতদিন তুমি ব্যবহার করেছো, একটি সম্পত্তি তুমি ভাইয়া খেয়াল করো, একটি সম্পত্তি তুমি যতদিন ব্যবহার করেছো সেই ব্যবহারের ফলে যতটুকু সম্পত্তির দাম কমে গেছে ওইটা ওই সম্পত্তির অর্জন মূল্য থেকে বাদ দেওয়ার পরে, সম্পত্তির অর্জন মূল্য থেকে তার ব্যবহার মূল্য বা অপচয়টা বাদ দেওয়ার পরে বা পুঞ্জীভূত অপচয়টা মাইনাস করার পরে যে ভ্যালুটা থাকে তাকে বলা হয় পুস্তক মূল্য বা বুক ভ্যালু বা রানিং প্রাইস বা বর্তমান মূল্য বা বই মূল্য। যেমন 2 লক্ষ টাকা থেকে আমি ব্যবহার করেছিলাম 2 বছরে 38,000 টাকা, বাদ দিলাম, তাহলে আমার রেজাল্ট কত? 1,62,000। এই 1,62,000 নাম কি? পুস্তক মূল্য। আশা করি বুঝতে পেরেছো। আমরা যখন অঙ্কে যাব শিক্ষার্থী বন্ধুরা আরো ক্লিয়ার হব। বাট প্রাইমারি কনসেপ্ট আমরা আলোচনা করছি যে বিষয়গুলো সম্পর্কে আমাদের অবগত থাকা দরকার। আশা করি তোমাদের কাছে বিষয়গুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। ইজি না ভাইয়ার? একটু মনোযোগ দিয়ে শুনো কথাগুলো, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। তাহলে আমি যদি এর পরবর্তী আলোচনা করি বিষয়টি জাবেদা নিয়ে। মনে রাখবে জাবেদা মোট 3টা। কয়টা জাবেদা? 3টা। এই অধ্যায়ের জাবেদা 3টা, যদি না মেশিন বিক্রয় করা হয়। যদি না মেশিন বিক্রয় করা হয় সেটা আলাদা কনসেপ্ট, বাট মূল জাবেদা কয়টা? 3টা। আবার এখানে একটা মারাত্মক সমস্যা, একটা বিষয় হচ্ছে তুমি যদি বুঝো, একটু বোঝার চেষ্টা করো। একটা বিষয় হচ্ছে আমি ধরলাম যে মেশিন ক্রয় করা, মেশিন কি করা? ক্রয় করা। এখন এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মেশিন আমদানি করা। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও,
ভাইয়ার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। একটি হচ্ছে মেশিন আমদানি করা, এই জিনিসটা অনেকেই বুঝে না। একটি মেশিন আমদানি করা, একটি মেশিন ক্রয় করা, এই দুটো ক্ষেত্রে জাবেদা কিন্তু দুই রকমের। যদিও এইচএসসি পরীক্ষায় এত পার্থক্য খেয়াল করে না বা শিক্ষকরা এই ভুলগুলো ধরে না, তবে তোমাদের না ধরুক ভুল, তোমাদের বুঝতে হবে যে পার্থক্যটা কি, মানে কি বিষয়। আচ্ছা, মেশিন আমি ক্রয় করা মানেও তো ক্রয় করা, আমদানি মানেও তো ক্রয় করা। আমরা তো সেই ছোটবেলায় শুনছি যে আমদানি মানে ক্রয় করা, রপ্তানি মানে বিক্রয় করা, পুনঃরপ্তানি মানে ক্রয় করে আবার বিক্রয় করা। এই বিষয়গুলো আমরা জানি, ব্যবসা উদ্যোগে 9 10 শিখেছেন। তাহলে এই যে মেশিন ক্রয় করা, মেশিন আমদানি করার মধ্যে পার্থক্য রয়েছে। মেশিন ক্রয় করলে আমরা জাবেদা কি দিব? মেশিন তো একটা স্থায়ী সম্পদ হিসাব, আমরা সবাই জানি মেশিন স্থায়ী সম্পদ। মেশিন ক্রয় করলে মেশিন হিসাব ডেবিট, সম্পদ বেড়ে যায়। আর তাহলে ভাইয়া ক্রেডিট কে? ভাইয়া বলেন তো ক্রেডিট কে? ক্রেডিট হচ্ছে এই জায়গায় নগদ। কে ক্রেডিট? নগদান হিসাব ক্রেডিট। কেন? কারণ এখানে কিন্তু বলে নাই যে আপনি কি চেকের মাধ্যমে কিনেছেন নাকি কিসের মাধ্যমে, এটা কি বলে দিয়েছে? শুধু বলেছে মেশিন ক্রয়। যদি কিছু না বলে আমরা নগদান দেই, মেশিন ক্রয়। আর যদি বলে যে না মেশিন আমদানি করেছে, তাহলে 100% আপনি যদি নগদ দেন তাহলে কাটা। আপনাকে দিতে হবে মেশিন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে যখন আমদানি বলবে তখন আপনাকে কি দিতে হবে? ব্যাংক হিসাব। কারণ এই ক্ষেত্রে এলসি বা লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়ন পত্র ইস্যু করা লাগে। বিজনেস, আন্তর্জাতিক বিজনেসের ক্ষেত্রে, বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করার ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে প্রত্যয়ন পত্র অথবা ব্যাংকের একটা অন্তর্ভুক্ত হওয়ার একটা বিষয় থাকে, ব্যাংকের একটা ইনভলভমেন্টের বিষয় থাকে। আপনি ক্যাশ টাকায় লেনদেন করতে পারবেন না। ক্যাশ টাকা আপনি ব্যাংকে দিবেন, ব্যাংক আবার আপনার পক্ষ হয়ে ওই পার্টিকে, যার থেকে ক্রয় করেছেন, তাকে তার ব্যাংকে পরিশোধ করে দিবে, ওই দেশের ব্যাংকে পরিশোধ করে দিবে। তাহলে এই জায়গার মধ্যে যদি বলে মেশিন ক্রয় করেছেন, তাহলে কোনো সন্দেহ নেই শিক্ষার্থী বন্ধুরা কি হবে? মেশিন ক্রয় করেছেন, তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি হবে? এই জায়গার মধ্যে নগদান হিসাব হবে যদি ক্রয় বলেন। আর যদি বলে মেশিন আমদানি করেছে, তাহলে অবশ্যই এই জায়গায় ব্যাংক দিতে হবে। নগদ দিলে কাটা, নগদ দেওয়া যাবে না, ব্যাংকই দিতে হবে। আর এখন কথা হচ্ছে ভাইয়া আমি যদি এই জায়গায় ব্যাংক দেই তাহলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তুমি যদি এই জায়গায় ব্যাংক দাও, অর্থাৎ মেশিন ক্রয় করেছে বলা হয়েছে, তুমি যদি মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট দাও, কেউ কাটবে না, কোনো সমস্যা নাই। কারণ সাধারণত মেশিনের দামগুলো 10,000 15,000 হয় না, বিশাল বড় বড় অ্যামাউন্টের হয় ইন জেনারেল সেন্স। তাহলে বড় বড় অ্যামাউন্টের লেনদেনগুলো কি আমরা ক্যাশ টাকা সাধারণত করি? সাধারণত কি হয়? ব্যাংকের মাধ্যমে লেনদেন করি। কারণ টু মিনিমাইজ আওয়ার রিস্ক অফ ট্রানজেকশন, আমাদের লেনদেনের যে রিস্ক রয়েছে এটাকে মিনিমাইজ করার জন্য, কমানোর জন্য আমরা লেনদেনগুলো সাধারণত নগদে করি না, আমরা ব্যাংকের মাধ্যমে করি, চেকের মাধ্যমে করি। বিষয়গুলো একদম সহজ না ভাইয়া? ইজি। তাহলে আমাদেরকে যদি বলে মেশিন ক্রয় করা হয়েছে, শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও, বি অ্যাটেন্টিভ। যদি বলে মেশিন ক্রয় করেছে, তাহলে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক অথবা নগদান ক্রেডিট, কোনো সমস্যা নাই, হোয়াট এভার ইট ইজ, তুমি দিলেই হয়েছে, ব্যাংক অথবা নগদ, আবার অন্য কিছু দিও না। তাহলে মেশিন যদি বলে আমদানি করা হয়েছে, তাহলে কনফার্ম আপনাকে ব্যাংক হিসাব দিতে হবে, ব্যাংক হিসাব ক্রেডিট দিতে হবে, মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট। তো এই যে বিষয়গুলো, এইটা হচ্ছে আপনার লেনদেন নাম্বার 1, লেনদেন নাম্বার বা জাবেদা নাম্বার 1, যে কোনো একটা দিবেন আর কি। তো এই অধ্যায়ের শুরুতেই এই জাবেদা দিয়ে শুরু করতে হবে। জাবেদা প্রয়োজনীয় দাখিলা বোর্ড প্রশ্নে অবশ্যই আসে, বারবার আসে, 1000 বার আসে। বোর্ড প্রশ্নগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে, তাহলে বুঝতে পারবা যে ব্যাংক হিসাব বলবে যে জাবেদা দাও, প্রয়োজনীয় জাবেদা। তার মানে 1 নম্বর প্রয়োজনীয় জাবেদার নাম কি? মেশিন ক্রয়ের জাবেদা বা মেশিন আমদানির জাবেদা। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর জাবেদা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 2 নম্বর জাবেদা হচ্ছে আমাদের অবচয় জাবেদা। কিসের জাবেদা? অবচয় জাবেদা। এই দেখো লেখা আছে যে অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কারণ আমরা জানি অবচয়ের জাতীয় জাবেদা, এটা আমরা সবাই জানি যে অবচয় হইলে ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, অবচয় ডেবিট। আর পুঞ্জীভূত অবচয় কেন ক্রেডিট? কারণ আমরা একটু আগেও জানলাম পুঞ্জীভূত অবচয়কে বলা হয় কন্ট্রা অ্যাসেট। কি বলা হয়? কন্ট্রা, অর্থাৎ বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ। তো এই যে কন্ট্রা সম্পদ, এর মানে সম্পত্তির ভ্যালু কি হয়ে যাবে? মাইনাস, কমে যাবে, সম্পত্তির ভ্যালু কমে যাবে। আমরা জানি একটা সম্পত্তির ভ্যালু যখন বৃদ্ধি পায় তখন এটাকে আমরা ডেবিট লিখি, কিন্তু যদি কমে যায়, শিক্ষার্থী বন্ধু, যদি কমে যায় সেটাকে আমরা লিখি কি? ক্রেডিট লিখি। কি লিখি? ক্রেডিট লিখি। তার মানে পুঞ্জীভূত অবচয়ের ধর্মই হচ্ছে সে ক্রেডিট হবে। এই দেখো শিক্ষার্থী বন্ধুরা, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় ডেবিট কেন? ব্যয় বৃদ্ধি।
পুঞ্জীভূত অপচয় ক্রেডিট কেন? কারণ সম্পত্তির ভ্যালু হ্রাস। তাহলে বিপরীত সম্পদ বলা হয় পুঞ্জীভূত অপচয়কে। সহজ। এবার আসো তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা বোঝার জন্য আমাদের এটা বোঝার জন্য আর কি আমাদের ওই বিষয়টা বুঝতে হবে, যেটাকে আমরা বলি সমাপনী দাখিলা। কি বলি? সমাপনী দাখিলা। আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে সমাপনী দাখিলা কি? সমাপনী দাখিলা হচ্ছে একটা প্রতিষ্ঠান তার হিসাব বর্ষের শেষ দিন, সাধারণত শেষ দিন, সে সমাপনী দাখিলা দেয়। সমাপনী মানেই হিসাব বর্ষের শেষ দিন। আমার হিসাব বর্ষ যদি শেষ হয় 30শে জুন, তাহলে আমি 30শে জুন তারিখে সমাপনী দাখিলা দিব। আমার হিসাব বর্ষ যদি শেষ হয় 31শে ডিসেম্বর, তাহলে আমি 31শে ডিসেম্বর তারিখে সমাপনী দাখিলা বা জাবেদা দিব। সমাপনী জাবেদার মূল উদ্দেশ্য হচ্ছে নামিক হিসাব বা মুনাফা জাতীয় আয় ব্যয়কে বন্ধ করা, উত্তোলনকে বন্ধ করা, নিট লাভ নিট ক্ষতিকে বন্ধ করা। তার মানে এই অধ্যায় আমাদের এর সাথে সম্পৃক্ত হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয়। যেমন আমরা জানি অপচয় একটি মুনাফা জাতীয়, অপচয় একটি কি? মুনাফা জাতীয় ব্যয়। অপচয় একটি মুনাফা জাতীয় ব্যয়। আর সম্পত্তি ক্রয় করা একটি মূলধন জাতীয় ব্যয়, এটা আমরা জানি। অপচয় একটি মুনাফা জাতীয় ব্যয়। অপচয়ের সাধারণ ধর্ম হচ্ছে ইহা ডেবিট হয়। তার মানে আমরা কি বুঝলাম? সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কি? মুনাফা জাতীয় আয় ব্যয়, অর্থাৎ নামিক হিসাব মুনাফা জাতীয় আয় ব্যয় কে বন্ধ করা। বন্ধ করার মূল আমাদের প্রসেস হচ্ছে, আমরা হিসাব বিজ্ঞানে কখনো এইভাবে বন্ধ করি না। এইভাবে কখনো কোনো কিছু আমরা বন্ধ করতে পারি না। কাটা দেওয়া যাবে না, কোনো ওভারল্যাপিং ওভাররাইটিং করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আপনি যেটাকে ভুলবশত, শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে, এটা খুবই সিরিয়াস ইস্যু, খুব প্রয়োজনীয় দাখিলা, এটা বারবার আসে। আপনি যদি এই বিষয়টি বুঝতে পারেন, তাহলে অন্যান্য যেই প্রশ্নগুলো এই অধ্যায়ের প্রশ্ন ছাড়া অন্যান্য প্রশ্নের গ নাম্বারেও সমাপনী দাখিলা আসে। প্রসেসটা বুঝে যান। সাধারণত অপচয়ের ধর্ম কি? ডেবিট হওয়া। অপচয় সাধারণত কি হয় শিক্ষার্থী বন্ধুরা? এই দেখো, অপচয় সাধারণত ডেবিট হয়। অপচয়ের ধর্মই হচ্ছে সে ডেবিট হবে। অপচয় সাধারণত এটাই হয়। তাহলে অপচয়কে বন্ধ করব। বন্ধ করা মানে কি? উল্টিয়ে দেওয়া। উল্টিয়ে দেওয়া। বন্ধ করা মানে উল্টিয়ে দেওয়া, অর্থাৎ অপচয়কে উল্টিয়ে দিতে হবে। অপচয় সাধারণত কি হয়? ডেবিট হয়। অপচয়কে যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে অপচয় কি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা? অপচয় হিসাব হবে ক্রেডিট। অপচয় হিসাব হবে ক্রেডিট। এখন আমাকে উত্তর দাও, অপচয় ছিল ডেবিট 500 টাকা, অপচয় দিলাম ক্রেডিট 500 টাকা। ডেবিটে 500, ক্রেডিটে 500, কাটাকাটি হয়ে ব্যালেন্স 0। অপচয় ডেবিটে ছিল কত? 500, ক্রেডিটে কত? 500। তাহলে ডেবিটে ক্রেডিটে কাটাকাটি হয়ে কি হয়ে গেল? ব্যালেন্স 0। তাহলে অপচয় না হলে আমি ক্রেডিট পাশে দিলাম। তাহলে এই যে সমাপনী দাখিলা, এটা ডেবিট পাশে কি হবে? এইটা ডেবিট পাশে হবে আয় বিবরণী অথবা আয় সারাংশ। আয় বিবরণী অথবা আয় বিবরণী অথবা আয় সারাংশ। তাহলে আয় বিবরণী কি? অপচয়কে আমরা কোথায় লিপিবদ্ধ করি শিক্ষার্থী বন্ধুরা? আমি আমার ক্লাসের শুরুতেই বলেছি, অপচয়কে আমরা পরিচালন ব্যয়তে লিপিবদ্ধ করি। পরিচালন ব্যয় কোন বিবরণীর অংশ? বিশদ আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্টের অংশ। এইটাকে বলা হয় ইনকাম সামারি। ইনকাম সামারি, ইনকাম সামারি। তার মানে আমি এই যে অপচয়টাকে উল্টাইলাম, আমি তো অপচয়কে উল্টাইতে পারবো, কিন্তু অপচয়ের প্রভাবকে আমি কিভাবে বন্ধ করব? আমি অপচয়কে উল্টাইতে পারবো, অপচয়কে বন্ধ করব, অপচয়ের প্রভাবটা কিভাবে বন্ধ করব? বন্ধ করা যাবে না। অর্থাৎ অপচয় হওয়ার ফলে আমার আয় হ্রাস পায়, কারণ অপচয় একটি ব্যয়। অপচয় হওয়ার ফলে আমার আয় কি হয় শিক্ষার্থী বন্ধুরা? হ্রাস পায়। আয় কমে যায়, আয় হ্রাস পায়। আয় হ্রাস পেলে ডেবিট না ক্রেডিট? বলো, তোমরাই বলো। আয় হ্রাস পেলে ডেবিট না ক্রেডিট? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট। দ্যাট ইজ ওয়াই আমরা আয় বিবরণী বা আয় সারাংশকে এই জায়গায় আমরা কি করব? এই জায়গায় আমরা সেটাকে ডেবিট করব। কি করব? ডেবিট। আয় সারাংশ ডেবিট আর অপচয় ক্রেডিট। অপচয় কেন ক্রেডিট? অপচয় আগে কি দিয়েছিলাম? আগে দিয়েছিলাম ডেবিট। এখন আমি অপচয়কে করব ক্রেডিট। এই দেখো সমাপনী দেখো, অপচয় ক্রেডিট। তাহলে ডেবিটে ক্রেডিটে উল্টে বন্ধ হয়ে গেল, কাটাকাটি। আর এটার প্রভাবটা রয়ে গেল কোথায়? আয় হ্রাস। অপচয় যত বেশি হবে, অপচয় একটি মুনাফা জাতীয় ব্যয়, অপচয় যত বেশি
আয় তত কম। অবচয়কে বন্ধ করা যাবে, অবচয়ের প্রভাবের ফলে আমার আয় কমে গেল, আর আয় কমে গেলে আমরা ডেবিট দিই, আর এইটাকে আমরা বলি আয় সারাংশ, আয় বিবরণী। কারণ অবচয় লেখা হয় বিশদ আয় বিবরণীতে, বিশদ আয় বিবরণী এই জায়গায় লেখা যাবে না। বিশদ আয় বিবরণীকে প্রতিনিধিত্ব করে এমন একটা শব্দ লিখতে হবে, এমন একটা শব্দাংশ লিখতে হবে। ওই শব্দটা কি, ওই শব্দগুচ্ছটা কি? ওই শব্দগুচ্ছটা হচ্ছে আয় বিবরণী বা আয় সারাংশ। এটা বিশদ আয় বিবরণীর প্রতিনিধিত্ব করছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারলাম অবচয়, অবচয়কে আমরা বন্ধ করি। তাহলে এই তিনটা 1 2 3 এই তিনটাই তো জাবেদা। এই অধ্যায়ে জাবেদাই এই তিনটা। একটি মেশিন আমদানি করা বা ক্রয় করার জাবেদা, 2 নাম্বার জাবেদা হচ্ছে মেশিনটি অবচয় নির্ধারণের জাবেদা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। 3 নাম্বার জাবেদা ওই যে অবচয় একটা মুনাফা জাতীয় আয় বা মুনাফা জাতীয় ব্যয়, তো মুনাফা জাতীয় ব্যয়কে তো সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করতে হবে হিসাব বর্ষের শেষ দিনে। তাহলে সমাপনী দাখিলাটা কি? আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট, এই হচ্ছে তিনটা জাবেদা। তাহলে আমরা বুঝলাম যে কেন আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ বা আয় বিবরণী কোত্থেকে আসলো। বিশদ আয় বিবরণীর প্রতিনিধিত্ব করছে এই আয় সারাংশ বা আয় বিবরণী। অর্থাৎ অবচয়কে আমরা বন্ধ করার ফলে অবচয়ের সাধারণ ধর্ম অবচয় ডেবিট হয়, অবচয়কে বন্ধ করলে অবচয় হয়ে যাবে ক্রেডিট। এই যে অবচয় হয়ে গেল ক্রেডিট, আর আয় সারাংশ বা আয় বিবরণী হবে ডেবিট। কেন ডেবিট? আয় বিবরণী মানে আয় কমে গেছে। আয় কখন ডেবিট হয়? যখন আয় কমে যায় বা মুনাফা কমে যায়। মুনাফা কেন কমে? কারণ অবচয় বেড়ে গেছে। অবচয়কে আপনি বন্ধ করবেন, কিন্তু অবচয়ের প্রভাবকে আপনি বন্ধ করতে পারবেন না। তার মানে অবচয়ের প্রভাবের ফলে আপনার আয় কমে গেছে, এই জন্য আয় সারাংশ হচ্ছে ডেবিট। আয় কমে গেলে ডেবিট, আয় বেড়ে গেলে ক্রেডিট, এটা আমরা জানি। তো এই তিনটা জাবেদার পরেও, এই তিনটি জাবেদার পরেও শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি জাবেদার পরেও আমাদের একটি জাবেদা, আরো দুটি জাবেদা রয়েছে যদি আমরা পরবর্তী লেনদেনে জড়িত হই। ওই দুটো জাবেদা হচ্ছে মেশিন বিক্রয়ের বিষয়। মেশিন বিক্রয়, আমি যে মেশিনটি ক্রয় করেছি এটা আমার ওই জীবনকাল, আয়ুষ্কাল ছিল কয় বছর? 10 বছর। উক্ত 10 বছর শেষ হওয়ার আগেই আমি যদি আমার মেশিনটা বিক্রি করে দেই, তাহলে ওই মেশিন বিক্রয়জনিত আমার কি লাভ হলো না ক্ষতি হলো, সেটা হচ্ছে একটা বিষয়। আমি যদি একটু একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, আমার একটা মেশিনের দাম ছিল 1 লক্ষ টাকা। শিক্ষার্থী বন্ধুরা কত ছিল? 1 লাখ। ওই মেশিনটি আমি 3 বছর ব্যবহার করেছি, মেশিনটির আয়ুষ্কাল 10 বছর। 3 বছর ব্যবহার করলাম, তাহলে মেশিনটির আয়ুষ্কাল কত বছর? 10 বছর। প্রতি বছর অবচয় কত? প্রতি বছর আমার অবচয় কত হয়? আয়ুষ্কাল দিয়ে ভাগ দিলে 10,000। সবাই বুঝতে পারছি আমরা, সহজ। তাহলে এরকম ভাবে আমি যদি 3 বছর ব্যবহার করি, এই যে 10কে আমি 3 দিয়ে গুণ দিলাম, তাহলে মোট কয় হাজার টাকা অবচয় হলো শিক্ষার্থী বন্ধুরা? 30,000 টাকা। একটি সম্পত্তির মূল্য 1 লক্ষ টাকা ছিল, যার মধ্যে আমি 3 বছর ব্যবহার করার ফলে পুঞ্জীভূত অবচয়, এই 30,000 টাকাকে কি বলা হয়? পুঞ্জীভূত অবচয়, জমাকৃত অবচয়, পুস্তক মূল্য হ্রাস অবচয়, অথবা ক্রমযোজিত অবচয়, ক্রমহ্রাসমান অবচয়, একই কথা, একই কথা। অবচয় সঞ্চিতি, একই কথা, সব সিনোনিম শিক্ষার্থী বন্ধুরা, সব সিনোনিম। সমার্থক শব্দগুলো না বুঝলে অনেক সময় আমরা পরিচিত শব্দগুলোকেও পরীক্ষায় ভুল করে আসি। তোমাদের সাহায্য, তোমাদের সহায়তার জন্যই আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। সুতরাং আমি আমার ক্লাসে সবসময় সমার্থক শব্দ আপনাদেরকে বলে দিই, যেন অপরিচিত আননোন কোনো ওয়ার্ড পরীক্ষায় ফেস করতে না হয়। তাহলে এই যে 30,000 টাকা, এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। কি অবচয় শিক্ষার্থী বন্ধুরা? পুঞ্জীভূত অবচয়। তাহলে এটা যদি আমি বাদ দেই, তাহলে আমরা জানলাম আমাদের বুক ভ্যালু বা পুস্তক মূল্য কত? 70,000 টাকা। আমরা জানি একটা সম্পত্তির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, এটা আমাদের স্লাইডেও হচ্ছে, পরবর্তী স্লাইডগুলোতে সূত্র দেওয়া আছে, টেনশন করিও না। 1 লক্ষ টাকা মাইনাস 30,000 টাকা, রেজাল্ট কত? 70,000 টাকা। আমার বর্তমান রানিং প্রাইস 70,000। আমি 3 বছর পরে এটাকে বিক্রি করে দিলাম 60,000 টাকায়। কয় হাজার টাকায়? 60,000। তার মানে আমার মেশিনের বর্তমান পুস্তক মূল্য 70, আমি বিক্রি করলাম 60। তাইলে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলো শিক্ষার্থী বন্ধুরা, কি মনে হয়? মেশিনের বিক্রয় মূল্য যদি মেশিনের পুস্তক মূল্য থেকে কম হয়, তাহলে ডেফিনেটলি কি হয়েছে? ক্ষতি। বিক্রয়জনিত ক্ষতি কত? 70 - 60 = 10,000, 10,000 টাকা। এই 10,000 টাকা ক্ষতিকেও আমাকে কি করতে হবে? বন্ধ করতে হবে, এবং এই মেশিন বিক্রয়জনিত একটা জাবেদা দিতে হবে। আবার আমি যদি এরকম না করে, আমি যদি উক্ত মেশিনকে সেল করতাম এই প্রাইসে, আমি যদি উক্ত মেশিনকে 70,000 টাকায় সেল না করে, 60,000 টাকায় সেল না করে আমি যদি 80,000 টাকায় সেল করতাম, তাহলে আমার বিক্রয় মূল্য 80,000, যা পুস্তক মূল্য থেকে বেশি। আমরা জানি পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে কি হয়? ক্ষতি। পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ।
তার মানে এই জায়গার মধ্যে আমার কয় টাকা লাভ হতো? 10,000 টাকা লাভ হতো, কারণ আমার বিক্রয় মূল্য 80 মাইনাস 70, 80,000 মাইনাস 70,000, আমার 10,000 টাকা লাভ হতো। শিক্ষার্থী বন্ধুরা সহজ না ভাই? একেবারে সহজ করে বুঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি চাচ্ছি যত সহজ করে, যত সিম্পল ওয়েতে তোমাকে বোঝানো যায়। একদম ইজি একটা চ্যাপ্টার, শিওর 10টা নাম্বার তুমি একটা সৃজনশীল অ্যানসার করলে এখান থেকে গ্র্যাব করতে পারো। তাহলে এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা আমার লাভ হলো। লাভ হোক ক্ষতি হোক, লাভকেও বন্ধ করতে হবে, ক্ষতিকেও বন্ধ করতে হবে। কিসের মাধ্যমে? কোন জাবেদার মাধ্যমে আমরা বন্ধ করি? উল্টে দেই, সমাপনী দাখিলা। ঠিক ঠিক বলেছো তোমরা, সমাপনী দাখিলা এর মাধ্যমে আমরা লাভ হোক বা ক্ষতি হোক, মেশিন বিক্রয়জনিত বা সম্পদ সংশ্লিষ্ট সম্পদ ব্যবহারজনিত লাভ অথবা ক্ষতি যাই হোক, সেটাকে বন্ধ করতে হবে। এবং ওই মেশিন বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি যাই হোক, বিক্রয়জনিত একটা জাবেদা দিতে হবে, বিক্রয়ের জন্য যে জাবেদা। তার মানে লাভ ক্ষতি এই দুটোর জন্য দুটো জাবেদা, এবং লাভকে বন্ধ করা ক্ষতিকে বন্ধ করা এইটার জন্য দুটো জাবেদা। তার মানে আমি যদি মেশিন বিক্রয় করি তাহলে প্রথম 3টা জাবেদার পাশাপাশি আরো 4টা জাবেদা আমাকে শিখতে হবে। আসো জাবেদাগুলো কি আমরা একটু বোঝার চেষ্টা করি। 1 নাম্বার বিষয়, আমি যদি জাবেদা দেই, ধরো এই এক্সাম্পল থেকে আমি জাবেদা দিচ্ছি, তোমরাই আমাকে বলো তো কোন জিনিসটাকে আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করি? মুনাফা জাতীয় আয় ব্যয় নাকি মূলধন জাতীয় আয় ব্যয়? নামিক হিসাব নাকি স্থায়ী হিসাব? আমরা জানি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা এ এল ও ই, এ এল ও ই, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলোকে আমরা বলি স্থায়ী অ্যাকাউন্ট, স্থায়ী হিসাব, পার্মানেন্ট অ্যাকাউন্ট। এই পার্মানেন্ট বা স্থায়ী অ্যাকাউন্টকে কখনোই বন্ধ করা যায় না। বন্ধ করা যায় কাকে? অস্থায়ী অ্যাকাউন্ট। অস্থায়ী অ্যাকাউন্ট মানে অস্থায়ী হিসাব, অর্থাৎ পার্মানেন্ট না, টেম্পোরারি অ্যাকাউন্ট, অস্থায়ী হিসাব। যেমন মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, নিট লাভ, নিট ক্ষতি এবং উত্তোলন। এই কয়টি বিষয়কে আমরা বন্ধ করে দেই কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে তাহলে এই জায়গার মধ্যে আমি যখন একটা মেশিন সেল করব, তখন আমি আরেকটা বিষয়কে উল্টাই যা এই ধারণার সাথে কনফ্লিক্ট করে। আমরা জানি স্থায়ী স্থায়ী হিসাবকে বন্ধ করি না। পুঞ্জীভূত অপচয়, এটা কি মুনাফা জাতীয় ব্যয়? বলো তো শিক্ষার্থী বন্ধুরা। আমরা ভাইয়া তো একটু আগেই তোমাদেরকে পড়ালাম, বলো একটু আগেই তোমাদের এই বিষয়ে একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা দিলাম। অপচয় একটা মুনাফা জাতীয় ব্যয়, পুঞ্জীভূত অপচয় কি একটি মুনাফা জাতীয় ব্যয় নাকি এটি বিপরীত সম্পদ? ধন্যবাদ, এটি একটি বিপরীত সম্পদ। এটি একটি বিপরীত সম্পদ, কন্ট্রা অ্যাসেট। তার মানে বিপরীত সম্পদ নিশ্চয়ই সম্পদ, বিপরীত সম্পদটাও তো একটা সম্পদ। এটাকেও কি করতে হয়? বন্ধ করতে হয়। কি করতে হয়? বন্ধ করতে হয়। যদি আমি, কখন বন্ধ করতে হয়? যখন মেশিনটা আমার কাছে থাকবে না। একটা মেশিন যতদিন পর্যন্ত আমার কাছে ছিল, ততদিনের যে পুঞ্জীভূত অপচয়, সেটাকে আমি বন্ধ করে দিব। কিভাবে? মেশিনটি যখন সেল হবে তখন। বন্ধ কেমনে করে? ডেবিট থাকলে ক্রেডিট, ক্রেডিট থাকলে ডেবিট। পুঞ্জীভূত অপচয়ের সাধারণ ধর্ম কি? ক্রেডিট। সাধারণ ধর্ম কি শিক্ষার্থী বন্ধুরা? ক্রেডিট। সাধারণত 10 বছর ব্যবহার করেন না, প্রতি বছর আপনি পুঞ্জীভূত অপচয়কে ক্রেডিটই দিবেন। আমরা এই যে জাবেদা দিচ্ছি, সমাপনী জাবেদা, 3 নাম্বার জাবেদা, এখানে আমরা কাকে বন্ধ করি? অপচয়কে। আমরা কি পুঞ্জীভূত অপচয়কে বন্ধ করি? না। পুঞ্জীভূত অপচয়কে কখন বন্ধ করবেন? যখন একটি মেশিন আপনি সেল করবেন বা বিক্রি করে দিবেন। দেখেন এই যে 4 নাম্বার যেই জাবেদাটা, এটা আমরা একটু খেয়াল করি। এই যে এই উদাহরণের মাধ্যমে খেয়াল করি, পুঞ্জীভূত অপচয় ডেবিট, তো কয় হাজার টাকা ডেবিট হবে বলেন? 30,000 টাকা পুঞ্জীভূত অপচয় ডেবিট হবে। কেন? আমি 30,000 টাকা ব্যবহার করেছি। যতদিন আমি, আমার কাছে সম্পদটা ছিল, আমার কাছে আমার হস্তগত, আমার কুক্ষিগত ছিল যেই সম্পদটা, ততদিন পর্যন্ত এই সম্পদের পুঞ্জীভূত অপচয় কি হতো? ক্রেডিট। কিন্তু যেই দিন আমি এই সম্পদটাকে সেল করে দিলাম তৃতীয় পক্ষের কাছে, তখন এই সম্পদটা আর আমার থাকলো না। তখন আমি আমার যেই পুঞ্জীভূত অপচয় ছিল ক্রেডিট, এটাকে আমি এখন কি করে দিব? বিক্রয়ের সময় ডেবিট। অর্থাৎ আমার আগে ছিল ক্রেডিট, এখন হলো ডেবিট, তাহলে ব্যালেন্স কি হয়ে গেল? জিরো। কাটাকাটি হয়ে ব্যালেন্স জিরো। অর্থাৎ আমার রেজাল্ট জিরো, আমার রেজাল্ট হয়ে গেল এই জায়গায় জিরো। অর্থাৎ আমার আর কোনো পুঞ্জীভূত অপচয় থাকলো না। তার মানে পুঞ্জীভূত অপচয়কে আমরা বন্ধ করে দেই বা উল্টিয়ে দেই। কখন এটাকে বন্ধ করে দেই? যখন ওই নির্দিষ্ট সম্পদটা তৃতীয় পক্ষের কাছে বিক্রয় করা হয়। মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা, সহজ না? তো আসো 30,000 টাকা আমরা ডেবিট করে দিলাম, কারণ আগে হয়তো ক্রেডিট, আগে কি হইতো? দুঃখিত, এই জায়গায় না, আগে হয়তো ক্রেডিট। আচ্ছা, তো আগে কি হইতো? পুঞ্জীভূত অপচয় হয়তো ক্রেডিট, এখন পুঞ্জীভূত অপচয় ডেবিট। কেন? কারণ সম্পদটা বিক্রয় করেছে। আচ্ছা, ভালো কথা। তাহলে
আমার নগদে কয় টাকা হয়েছে, নগদে কয় টাকা আসছে, আমি কয় টাকায় নগদে সেল করছি। আমি তো মেশিনটা যখন বিক্রয় করেছি তখন তো নগদ টাকায় নিয়েছি। যদি বলা হয় যে না ভাই আপনি তো চেকের মাধ্যমে মেশিন বিক্রি করছেন, তাহলে আমি ব্যাংক হিসাব দিব। এই জায়গায় নগদান হিসাব ডেবিট কখন দিব? মেশিন সেল করলে আমার ক্যাশ টাকা বৃদ্ধি পায়, ক্যাশ টাকা আসে। আর যদি বলে যে না আপনি চেকের মাধ্যমে মেশিন সেল করেছেন, বিক্রি করেছেন, তাহলে আমি এই জায়গায় ব্যাংক হিসাব দিব। ব্যাংক হিসাব হোক আর নগদান হিসাব হোক, দুটোই তারল্য সম্পদ, একই কথা, দুটোই তরল সম্পদ। তাহলে এই ব্যাংক আর নগদকে কি ক্রেডিট করে না ডেবিট করে? যদি টাকা আসে, সম্পদ বাড়ে, নগদ টাকা বাড়ে, ব্যাংক টাকা বাড়ে, তাহলে ডেবিট। ডেবিটে কয় টাকা, কয় টাকা বিক্রি করছি? যেহেতু এটা লাভের ক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে আমরা ধরে নিলাম আমরা ৮০,০০০ টাকা বিক্রি করেছি। তাহলে আমার নগদান হিসাব আসলো কয় টাকা শিক্ষার্থী বন্ধুরা? ৮০,০০০। সহজ না? আচ্ছা, এবার আমাকে বলেন মেশিনের পুস্তক মূল্য কয় টাকা? ৭০,০০০। বিক্রি করেছেন কত? ৮০,০০০। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লাভ কত? ১০,০০০। মেশিনের বর্তমান প্রায় ৭০, বিক্রি করলাম ৮০, লাভ কত? ১০,০০০। এই যে মেশিন বিক্রয়জনিত লাভ ক্রেডিট পাশে বসাবেন কত? ১০,০০০। এই যে ক্রেডিট পাশে আমি বসালাম ১০,০০০ টাকা, বিক্রয়জনিত লাভ ১০,০০০। আর সংশ্লিষ্ট হিসাব, এই সংশ্লিষ্ট হিসাবটা কে? এই জায়গায় মেশিন। মেশিন হলে মেশিন, আসবাবপত্র হলে আসবাবপত্র, কলকবজা হলে কলকবজা, যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি, আসবাবপত্র হলে আসবাবপত্র দিবেন, টেবিল হলে আসবাবপত্র দিবেন, ফার্নিচার হলে আসবাবপত্র দিবেন, এসি হলে অফিস সরঞ্জাম দিবেন। সহজ না? ইজি তো। ক্যালকুলেটরও তো একটা অফিস সরঞ্জাম, দিতে পারেন, সমস্যা নেই। তাহলে এই যে মেশিন হিসাব বা এই যে সম্পদ হিসাব, এটা আমরা ক্রেডিট করব। কেন ক্রেডিট করব? এই সম্পত্তি বিক্রয় করার ফলে আমার কাছে এই সম্পত্তি থাকে না, এই সম্পত্তি আমার থেকে চলে যায়। সম্পদ আসলে বৃদ্ধি পায় তখন ডেবিট, সম্পদ চলে গেলে, বিক্রয় করার ফলে সম্পদ চলে যায় তখন সম্পত্তি ক্রেডিট হয়। তাহলে উক্ত মেশিনের কয় টাকা, উক্ত মেশিনের দাম কয় টাকা স্যার? উক্ত মেশিনের দাম কয় টাকা ছিল? দাম কিন্তু উক্ত মেশিনের ছিল ১,০০,০০০ টাকা। এখন আপনি আমাকে বলতে পারেন ভাইয়া এটা কি হলো? মেশিনের দাম হচ্ছে ৭০,০০০, কিন্তু ভাইয়া আপনি লিখলেন কত? ১,০০,০০০ টাকা। মনে আছে আমি শুরুতেই বলেছিলাম মেশিনের মূল্য অ্যাকাউন্টিং এর কোথাও কোথাও আপনি এইটাকে অর্জন মূল্য ছাড়া লিখতে পারবেন না, অর্জন মূল্যই লিখতে হবে। অর্থাৎ উক্ত মেশিনের ক্রয় মূল্য প্লাস মেশিনের আনুষঙ্গিক যত খরচ রয়েছে সেই খরচগুলো যোগ করার পরে আপনি যে ভ্যালুটা পান তার নাম মেশিনের অর্জন মূল্য। সেই অর্জন মূল্য বা ক্রয় মূল্য আপনাকে এখানে লিখতে হবে। মেশিন জাবেদার মধ্যে আপনার যে মেশিনটা আসছিল সেটার দামও ছিল ১,০০,০০০ টাকা, যে মেশিনটা চলে গেছে ওটার দাম কত? ১,০০,০০০। এটাকে বলা হয় ঐতিহাসিক মূল্য নীতি বা ক্রয় মূল্য নীতি। ক্রয় মূল্য নীতি অনুযায়ী সম্পত্তির এক্সাক্ট ক্রয় মূল্য বা অর্জন মূল্যে সম্পত্তিটাকে দেখাতে হয়। দেখাতে হয় মানে কি? লিপিবদ্ধ করতে হয়। লিপিবদ্ধ করা মানে কি ভাইয়া? লিপিবদ্ধ করা মানে জাবেদাভুক্তকরণ। অর্থাৎ আমার মেশিন ১,০০,০০০ টাকা ছিল, সেটা চলে গেল, তাই ক্রেডিট। তাহলে ডেবিট পাশে ৮০ প্লাস ৩০ ১,১০,০০০, ক্রেডিট পাশেও ১০ প্লাস ১ ১,০০,০০০ ১,১০,০০০। সহজ না? তো তার পরবর্তী যেই এই যে এখন এই জায়গার মধ্যে কোনটি নগদ, পুঞ্জীভূত অবচয়, বিক্রিজিত লাভ, এর মধ্যে কোনটি মুনাফা জাতীয় হিসাব? সম্পদ কি মুনাফা জাতীয় হিসাব? নগদ কি মুনাফা জাতীয় হিসাব? তাহলে কোনটি মুনাফা জাতীয় হিসাব? লাভ। এই যে বিক্রয়জনিত লাভ, কারণ আমি বছরে বারবার মেশিন বিক্রি করতে পারি, বারবার আমার লাভ হতে পারে। তাহলে মেশিন বিক্রয়জনিত যে লাভটা সেটা তো আমার বছরে একাধিকবার হতেই পারে। এটা আমি এই যে মেশিন বিক্রয়জনিত লাভ, এটা আমি বিশদায় বিবরণীতে লিখি না। সোজা হিসাব বুঝেন ভাইয়া, বিশদায় বিবরণীতে যত ধরনের হিসাব আপনি লেখেন সবগুলোকে বন্ধ করতে হয়, একটাও বাদ যায় না। সমাপনী দাখিলার মাধ্যমে বিশদায় বিবরণীতে যা যা লেখেন সবগুলাকে বন্ধ করতে হয়, সবগুলাকে। ব্যতিক্রমী শুধুমাত্র দুইটা যা বিশদায় বিবরণীতে লিখি না তারপরও বন্ধ করতে হয়, যেমন পুঞ্জীভূত অবচয় এবং উত্তোলন হিসাব। এই দুটো বিশদায় বিবরণীতে আমরা লিখি না, তারপরেও আমাদের বন্ধ করতে হয় সমাপনী জাবেদার মাধ্যমে। তো এই কারণটা আমি পরবর্তীতে বলবো। এখন আসলে আমরা এদিকে ফোকাস করি। তাহলে এই জায়গায় যে মেশিন বিক্রয়জিত লাভ, এটা আমরা বিশদায় বিবরণীতে কোথায় লিখি? বিশদায় বিবরণীতে এটা আমরা কোথায় লিখি? অন্যান্য আয় বা অপরিচালন আয়। যেহেতু ইহা বিশদায় বিবরণীর অংশ বা আয় বিবরণীর অংশ, তাই আমরা এটাকে মুনাফা জাতীয় আয় বা ব্যয় বলবো। তাহলে মুনাফা জাতীয় আয়কে আমরা বন্ধ করি। আমরা জানি সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করতে হয়। ধর্ম কি? বিক্রয়জনিত লাভ, এটা ধর্ম কি? ক্রেডিট। সাধারণত কি হয়? ক্রেডিট। আমরা জাবেদাও তাই দেখলাম, সাধারণত বিক্রয় জনিত লাভ কি হয়? ক্রেডিট। বন্ধ করলে ভাইয়া আমরা এটাকে কি করে দিব? ডেবিট। বিক্রয় জনিত লাভ ডেবিট। সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করি।
তো সমাপনী দাখিলার মাধ্যমে ডেবিট করলাম, ভালো কথা, সমস্যা নাই, বিক্রয়জিত লাভ ডেবিট। তাহলে ক্রেডিট কে ভাইয়া? আবারও আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী বা আয় সারাংশ ক্রেডিট। তাহলে ভাইয়া আয় বিবরণী আবারও কোত্থেকে আসলো? ওই একই তো কথা, অবচয় বলেন, আপনার ওই বিক্রয় মেশিন বিক্রয়জনিত লাভ বলেন, মেশিন বিক্রয়জনিত ক্ষতি বলেন, আপনি লেখেন কোথায়? আপনি কোথায় লেখেন? বিশদামিতে লেখেন না। তাহলে আমাকে উত্তর দেন, আপনি বিক্রয়জনিত লাভ আগে ছিল ক্রেডিট, কি ছিল? ক্রেডিট। এখন আপনি এখানে কি দিলেন? বন্ধের সময় ডেবিট, ডেবিটে ক্রেডিটে ব্যালেন্স হয়ে গেল জিরো, কাটাকাটি, আপনার দাখিলা বন্ধ হয়ে গেল, মুনাফা জাতীয় আয় বন্ধ হয়ে গেল, ভালো কথা। কিন্তু এর একটা প্রভাব আছে না? ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট বা একটা প্রভাব, ইনফ্লুয়েন্স আছে। প্রভাবটা কি? বিক্রয়জনিত লাভ, মেশিন বিক্রয়জনিত লাভ হওয়ার ফলে আপনার আয় কমে গেছে না বেড়ে গেছে? আপনার নেট মুনাফা বেড়ে গেছে না কমে গেছে? লাভ যেহেতু হইছে, ডেফিনেটলি আপনার ইনকাম বাড়ছে, আপনার নেট মুনাফা বাড়ছে। অপরিচালন আয় বা অন্যান্য আয় যত বৃদ্ধি পাবে, আমার নেট মুনাফাও তত বৃদ্ধি পাবে। নেট মুনাফা বৃদ্ধি পাইলে বিশদায় বিবরণীও বৃদ্ধি, আয়টা বৃদ্ধি পাবে। তাহলে বিশদায় বিবরণীর নিট আয় যদি বৃদ্ধি পায়, তাহলে আয় সারাংশ ডেবিট না ক্রেডিট? আপনি আমাকে বলেন, আয় বৃদ্ধি পাইলে আয় সারাংশ ডেবিট না ক্রেডিট? আয় সারাংশ মানে তো আয়, তাহলে আয় বৃদ্ধি পাইলে আয় সারাংশ ক্রেডিট। ব্যাস, আয় সারাংশ বা আয় বিবরণী ক্রেডিট। কেন? কারণ লাভ হওয়ার ফলে আমার আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। একইভাবে আসেন পরেরটা আমরা জানি। এবার আসেন ক্ষতি সম্পর্কে। তাহলে আমাকে বলেন তো, এই জায়গায় আমার টোটাল, এই জায়গার মধ্যে আমি যদি ক্ষতি হয়, তাহলে আমার সেল কত? আমার সেল হচ্ছে 60,000, তাইলে আমার 10,000 টাকা ক্ষতি হবে। আসেন একটু আমরা বসাই, আশা করি এই উদাহরণটা বুঝছেন। তাহলে পুঞ্জীভূত অপচয় কিন্তু ভাইয়া আমাদের 30,000-ই আছে। পুঞ্জীভূত অপচয় সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই। ক্ষতির জাবেদা, এবার কিন্তু আমি ক্ষতির জাবেদা দিচ্ছি ভাইয়া, ক্ষতির জাবেদা। আমার পুঞ্জীভূত অপচয় কত? 30,000। নগদে কয় টাকা নিছি? এবার হবে 60,000, কারণ আমার মেশিনের দাম ছিল 70,000 টাকা, আমি সেল করেছিলাম 60,000 টাকায়। কয় হাজার টাকা ভাইয়া? 60। আমার ক্ষতি কত? 10। এই যে আমি দেখেন 10,000 টাকা আমি ক্ষতি আমি এখন এখানে লিপিবদ্ধ করব। ক্ষতি কত? 10। অর্থাৎ বিক্রয় মূল্য পুস্তক মূল্য অপেক্ষা কম, তাহলে 10,000 টাকা ক্ষতি হয়, এটা আমরা জানি। পুঞ্জীভূত অপচয় ডেবিট 30,000 আগের মতোই আছে। নগদে আগে নিছিলাম 80,000, তখন লাভ হয়েছিল, এখন নগদে নিলাম কত? 60,000। যদি বলে না আপনি চেকে নিছেন, তাহলে ব্যাংক হিসাব, তাহলে এই জায়গায় ব্যাংক হিসাব 60,000, সমস্যা তো নাই, একই তো বিষয়, ভাইয়া তো একই কথাই বলছে, সমস্যা তো নাই। তাহলে বিক্রয়জনিত ক্ষতি কত? দাম 70, বিক্রয় 60, ক্ষতি 10। সংশ্লিষ্ট সম্পদ ভাইয়া, সম্পদের মূল্য ক্ষতি হোক লাভ হোক সব সময় অর্জন মূল্যে দেখাতে হয়। অর্জন মূল্য কত? কত? 1 লক্ষ টাকা নাকি 70,000? 70,000 পুস্তক মূল্য, বর্তমান মূল্য, বাজার মূল্য, রানিং প্রাইস। তাহলে 1 লক্ষ টাকা কি? 1 লক্ষ টাকা হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য। তার মানে অর্জন মূল্যেই সব সময় ক্রেডিট করতে হবে, এটা লাভ হোক আর ক্ষতি হোক, শেষ। তাহলে ক্ষতির জাবেদা কি? পুঞ্জীভূত অপচয় 30,000 ডেবিট, নগদান হিসাব 60,000 ডেবিট, ক্ষতি হিসাব 10,000 টাকা ডেবিট, আর ফাইনালি 1 লক্ষ টাকা ক্রেডিট হয়ে গেল সম্পদ হিসাব। এবার এই যে এই জায়গার মধ্যে নিশ্চয়ই লাভ যেহেতু মুনাফা জাতীয় আয়, তাহলে ক্ষতিটাও মুনাফা জাতীয় ব্যয়। কিভাবে? আপনি সম্পত্তি বিক্রয়জনিত লাভ অপরিচালন আয়তে দেখান, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি আপনি কোথায় দেখাবেন? সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি আপনি দেখাবেনটা কোথায় আমাকে এটা বলেন। আপনি সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি বিশদায় বিবরণীর অপরিচালন ব্যয়তে দেখাবেন। তার মানে এইটাকে উল্টাইতে হবে, কারণ আমরা জানি বিশদায় বিবরণীতে যা যা শো করি, যা যা দেখাই, তা সবটুকুই বন্ধ করতে হয় সমাপনী দাখিলার মাধ্যমে। আয় বিবরণী, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী অথবা বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণীর মধ্যে যা যা আমরা শো করি, যা যা লিখি, লিপিবদ্ধ করি, সবগুলোকেই বছরের শেষ দিনে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করতে হয়। স্পষ্ট কথা, এর মধ্যে কোনো নড়চড় নাই। তাহলে এগুলো সব মুনাফা জাতীয় আয় ব্যয়। তাহলে ক্ষতির সাধারণ জের কি ভাইয়া? ডেবিট। ক্ষতির সাধারণ জের কি? ডেবিট। বন্ধ করলে কি করব? এতক্ষণে বুঝে গিয়েছো, ক্রেডিট। এই যে বিক্রয়জনিত ক্ষতি হিসাব কি হয়ে গেল ভাইয়া? ক্রেডিট। তাহলে ভাইয়া আমার ডেবিটে কি হবে? আবারও সেম। আপনি আপনি কোথায় লেখেন এই যে ক্ষতিটা লাভটা কোথায় লেখেন? বিশদামিতেই লেখেন। আপনি ক্ষতিকে বন্ধ করতে পেরেছেন, ক্ষতির প্রভাবকে তো বন্ধ করতে পারবেন না। তাহলে ক্ষতি হওয়ার ফলে ক্ষতিকে তো বন্ধ করলেন, ক্ষতি আগে ডেবিট এখন ক্রেডিট, কিন্তু উত্তর দেন ভাই, আমাকে উত্তর দেন শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দাও। এই যে ক্ষতি হইলো, এই ক্ষতি হওয়ার ফলে এই ক্ষতিটা যাবে কোথায়? এই ক্ষতির ফলে আমার আয় বাড়বে না কমবে? ক্ষতি হলে আমার মুনাফা বাড়বে না কমবে? আয় বাড়বে না কমবে? কমবে। তাহলে আয় কমলে ডেবিট না ক্রেডিট? ডেবিট। তার মানে আবারও সেম, আয় সারাংশ এই জায়গায় সব আয় সারাংশ অথবা আয় বিবরণী যে কোনো একটা
যে কোনো একটা, হয় আয় সারাংশ আর নাহলে আয় বিবরণী। তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট আর বিক্রয়জনিত ক্ষতি হিসাব ক্রেডিট, অথবা আয় বিবরণী ডেবিট, বিক্রয়জনিত ক্ষতি হিসাব ক্রেডিট। সহজ না? আয় বিবরণী কেন ডেবিট? কারণ আমার আয় হ্রাস পেয়েছে। ইজি। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের জাবেদা। এই অধ্যায়ের এর বাইরে কোনো জাবেদা নাই ভাইয়া, কোনো জাবেদা এক্সিস্ট করে না। 60টা জাবেদা বলেছি, মূল জাবেদা 3টা। যদি আমি মেশিন বিক্রয় করি, লাভ বা ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আরো 4টা জাবেদা বাড়বে। অর্থাৎ লাভ হলে 2টো জাবেদা বাড়বে, ক্ষতি হলে 2টো জাবেদা বাড়বে। লাভ বা ক্ষতি বন্ধ করার জন্য জাবেদাগুলো আছে। তাহলে অবচয় আসর নির্ধারণ। অবচয় আসলে 2 প্রকার। এই যে এতক্ষণ অবচয় অবচয় ডেপ্রিটিয়াম ডেপ্রিসিয়েশন নিয়ে কথা বলছি, এই অবচয় কয় প্রকার? 2 প্রকার। একটা সময়ের ভিত্তিতে, একটা কার্যের ভিত্তিতে, কার্য এককের ভিত্তিতে। এইচএসসি তে সাধারণত সবথেকে বেশি আসে সময়ের ভিত্তিতে। কি কি? 3টা। সরল রৈখিক বা স্থির কিস্তি। সময়ের ভিত্তিতে 3 প্রকার অবচয়, সরল রৈখিক বা স্থির কিস্তি। 2 নাম্বার ক্রমহ্রাসমান জের, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স। ক্রমহ্রাসমান জের বা পুস্তক মূল্য হ্রাস পদ্ধতি, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স বা বই মূল্য হ্রাস পদ্ধতি। 3 নাম্বার বর্ষ সংখ্যার সমষ্টি। কয়টা রয়েছে? 3টা। সরল রৈখিক, ক্রমহ্রাসমান জের এবং বর্ষ সংখ্যার সমষ্টি। আর কার্যের ভিত্তিতে উৎপাদন একক রয়েছে, দূরত্ব বা মাইলেজ রয়েছে, এবং কার্যকর্ম ঘন্টা রয়েছে। কার্য বা কর্মঘন্টা, কার্যঘন্টা বা কর্মঘন্টা, উৎপাদন একক, কর্মঘন্টা, দূরত্ব বা মাইলেজ। এই 3টা পদ্ধতিতে বিভক্ত কে? কার্যের ভিত্তিতে যে 3 প্রকার করা হয়েছে সেটা। তাহলে আমরা সাধারণত আজকে কথা বলবো ক্রমহ্রাসমান আর সরল রৈখিক নিয়ে। ক্রমহ্রাসমান সরল রৈখিক 100%, তোমরা, আমি বলে দিচ্ছি, এই যে ভাইয়া বলে দিচ্ছি, কত? 100% গ্যারান্টি এইটাই আসবে। আমি বলে দিচ্ছি অগ্রিম। এইচএসসি তে 2026 ব্যাচ, মনোযোগ দিয়ে শুনে রাখো, আপনাদের অবচয়ের এত পদ্ধতি পড়ার দরকার নাই। জাস্ট ধারণা রাখবেন, কনসেপ্ট রাখবেন যে বর্ষ সংখ্যা কি, উৎপাদন একক কি, এগুলার ধারণা রাখবেন। মাইলেজ কি, উৎপাদন এককের পরে মাইলেজ কি, কর্মঘন্টা কি, এগুলো ধারণা, জাস্ট এতটুকুই কনসেপ্ট, যে জিনিসটা কি, কাকে বলে, সূত্রগুলো একটু মুখস্থ রাখলাম নৈবিত্তিকের জন্য। সিকিউ একটা প্রশ্নই আসবে, এবং ওই একটা প্রশ্ন আসবে সরল রৈখিক নিয়ে অথবা ক্রমহ্রাসমান নিয়ে। এই দুটো পড়লে ডান, আর কিচ্ছু পড়া লাগবে না। আপনি প্রিভিয়াস 10 বছরের প্রশ্ন দেখেন, 30 বছরের প্রশ্ন দেখেন, আপনি বুঝে যাবেন। 99% প্রশ্ন এসেছে এই দুটো কনসেপ্ট থেকে। এটাই আসবে, এটাই রিপিট হবে। তারপরেও আমরা রিস্ক মিনিমাইজ করার জন্য বর্ষ সংখ্যাটাও পড়বো অবশ্যই, যদিও আমাদের আসবে সরল রৈখিক আর ক্রমহ্রাসমান। এর মধ্যে কোনো সন্দেহ নাই, 100% বলে দিলাম, গ্যারান্টি, রিজভি ভাইয়ের গ্যারান্টি, সহজ, একদম ইজি, আমি বলে দিলাম। তাহলে সরল রৈখিক আর ক্রমহ্রাসমান কারে বলে? আসেন দেখি, এই দুটো নিয়ে আলোচনা করি। সরল রৈখিক পদ্ধতি কখন ব্যবহার হয় জানেন? সরল রৈখিক পদ্ধতি ব্যবহার হয় যে মেশিন, যে যন্ত্র, যে কলকবজা, যে স্থায়ী সম্পত্তি প্রতি বছর আপনি বুঝতে পারেন যে একই ধরনের ব্যবহার দিবে, একই ধরনের সুবিধা দিবে। যে সম্পত্তি থেকে আমি বা মালিক, সম্পত্তির মালিক, ওই সম্পত্তি বা ওই মেশিনারিজ থেকে প্রতি বছর একই ধরনের সার্ভিস পেয়ে থাকে, তাকে বলা হয় সরল রৈখিক পদ্ধতি। মানে সেই ক্ষেত্রে অবচয় ধার্য করা হয় সরল রৈখিক পদ্ধতিতে। যেমন দেখেন লেখা আছে, যে সকল সম্পদ হতে আয়ুষ্কালের প্রতি বছর, ধরেন আয়ুষ্কাল 4 বছর, 4 বছরই সমানভাবে, কিভাবে? সমানভাবে উপকার পাওয়া যায়। অর্থাৎ প্রথম বছর যতটুকু সার্ভিস দিয়েছে পরের বছর কমে যাবে এমন না, দ্বিতীয় বছর যে সার্ভিস দিয়েছে চতুর্থ বছর কমে যাবে এমন না, প্রতি বছর ইকুয়াল সার্ভিস দিবে। সেই সকল সম্পদের ক্ষেত্রে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। অর্থাৎ এই বছর অবচয়ের হার, মানে প্রতি বছরই অবচয়ের হার কি হয়? সমান। এইটাকে বলা হয় স্থির কিস্তি। কি বলা হয় ভাইয়া? স্থির কিস্তি। স্থির কিস্তি মানে কি? স্থির হারে, স্থির, স্টেবল, স্টেবল, স্থির হারে প্রতি বছর সমান, স্টেবল থাকবে, স্থির হারে অবচয় হবে, কমবেও না বাড়বেও না। প্রতি বছর অবচয় ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি সেম থাকবে, তাকে বলা হয় সরল রৈখিক। তাহলে যদি প্রশ্নে আসে যে প্রতি বছর সমান উপকারিতা পাওয়া গেলে, মেশিন থেকে, কলকবজা থেকে, আসবাবপত্র থেকে যদি প্রতি বছর সমান হারে যদি ব্যবহার বা উপযোগ পাওয়া যায়, তাহলে কোন পদ্ধতিতে, নিম্নের কোন পদ্ধতিতে অবচয় ধার্য করা যৌক্তিক? অ্যান্সার হবে স্থির কিস্তি। ভাইয়া বুঝতে পেরেছো না? হয় সরল রৈখিক না স্থির কিস্তি, সমানভাবে লিখেছে। এবার আসো, ক্রমহ্রাসমান কখন হবে? ক্রমহ্রাসমান কখন হবে? যখন একটা নির্দিষ্ট মেশিন, একটা নির্দিষ্ট যন্ত্রপাতি বা সরঞ্জামের অবচয়
অবচয় বা সরঞ্জামের উপকারিতা বা উপযোগিতা বা ব্যবহার বা কার্যকারিতা প্রতি বছর সমান হারে পাওয়া যাবে না, সম্ভব না। অর্থাৎ প্রথম বছর যেভাবে আমি উপযোগিতা পেয়েছি, পরের বছর উপযোগিতা কমে যাবে, দ্বিতীয় বছর আর কি। দ্বিতীয় বছরের তুলনায় তৃতীয় বছর কমে যাবে, তৃতীয় বছরের তুলনায় চতুর্থ বছর আরো কমে যাবে। কি কমে যাবে? যন্ত্রপাতির বা সম্পদের ব্যবহার যোগ্যতা বা উপযোগিতা কমে যাবে। তখন আমরা ক্রমহ্রাসমান পদ্ধতি ব্যবহার করব। এই দেখো, যে সকল সম্পদ হতে আয়ুষ্কালের উপর অর্থাৎ প্রথম দিকে বেশি উপকার পাওয়া যায়, তার মানে প্রথম দিকে আয়ুষ্কালের প্রথম দিকে কার্যকারিতা অনেক বেশি, শেষের দিকে কম, তখন আমরা এই পদ্ধতি ব্যবহার করি ক্রমহ্রাসমান জের। উপকার বেশি পাওয়া যায় এবং শেষের দিকে উপযোগিতা কি পাওয়া যায় শিক্ষার্থী বন্ধুরা? কম থাকে বলে তখন উপকারও কম পাওয়া যায়। সেই সকল সম্পদের ক্ষেত্রে ক্রমহ্রাসমান জের পদ্ধতি ইউজ করা ভালো, ব্যবহার করা ভালো। এই পদ্ধতিতে আয়ুষ্কালের প্রথম দিকে বেশি পরিমাণ এবং শেষ দিকে অবচয় স্বাভাবিক। প্রথম দিকে আয়ুষ্কালের প্রথম দিকে অবচয় বেশি, শেষ দিকে অবচয় কম, কারণ প্রথম দিকে ব্যবহার বেশি, শেষের দিকে ব্যবহার কম। তারপরে সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো, কার্য একক কখন হবে? কার্য একক কি কি? উৎপাদন একক, মাইলেজ বা দূরত্ব এবং কর্মঘণ্টা। এই তিনটা কখন হবে? যখন তুমি এই বিষয়টাকে গণনা করতে পারবে, পরিমাপ করতে পারবে আগে থেকে, বা ব্যবহার কতটুকু হয়েছে সেটা পরে বুঝতে পারবে। ব্যবহার করার ফলে কত টাকা বা কতটুকু, কত সময় অথবা কত ঘন্টা অথবা দূরত্ব কতটুকু, কত একক প্রডিউস হয়েছে, এককের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে, দূরত্বের ভিত্তিতে তুমি বুঝতে পারবে। এটা তুমি আগে থেকেই জানতে পারবে এবং বুঝতে পারবে যে এই বিষয়টির মাধ্যমে বা এতটুকু আমি ব্যবহার করেছি, আমার যন্ত্র, আমার মেশিন, আমার কলকবজা, আমি এতটুকু টাকার ব্যবহার করেছি। যদি তুমি এটা বুঝতে পারো, তখন আমরা ক্রমহ্রাসমান, সরলরৈখিক কোনোটাই ব্যবহার করি না, তখন কার্য একক ব্যবহার করি। অর্থাৎ এককের ভিত্তিতে হলে তুমি যদি বুঝো যে না, আমার এই কলকবজাটি দিয়ে আমি 10,000 একক পণ্য উৎপাদন করেছি, তাহলে তুমি এককের ভিত্তিতে ওই কলকবজার ক্ষয় বা ক্ষতি বের করতে পারো, অবচয় বের করতে পারো। তুমি যদি ভাবো যে না, আমি ওই কলকবজার, আমি উক্ত কলকবজা 10 বা 100 ঘন্টা বা 10,000 ঘন্টা আমি ব্যবহার করেছি, তাহলে তুমি ঘন্টার ভিত্তিতে অর্থাৎ সময়ের ভিত্তি, যেটাকে আমরা কর্মঘন্টা একক বলছি, তুমি চাইলে কর্মঘন্টার ভিত্তিতে অবচয় বের করতে পারো উক্ত মেশিনের। তুমি যদি বুঝো যে না, আমি এই মেশিনটি 15,000 কিলোমিটার চালিয়েছি বা 35,000 কিলোমিটার পর্যন্ত আমি এই মেশিনটি ব্যবহার করেছি, 35,000 কিলোমিটার চালিয়েছি, তখন তুমি কি করতে পারো? ওই মেশিনটি দূরত্ব বা মাইলেজ পদ্ধতিতে তুমি তার অবচয় নির্ধারণ করতে পারো। এটা ডিপেন্ড করে যে তুমি কার মাধ্যমে বুঝছো বা বুঝতেছো কিভাবে। আগের গুলোর সাথে এটা পার্থক্য বুঝতে পেরেছো? সরলরৈখিক, ক্রমহ্রাসমান, কার্য একক, এই তিনটার পার্থক্যটা বুঝতে পেরেছো আশা করি। সরলরৈখিক কখন? যখন প্রতি বছর সমান হারে উপযোগিতা দিবে একটি মেশিন, একটি স্থায়ী সম্পদ যখন প্রতি বছর সমান হারে উপকারিতা দিবে। আর ক্রমহ্রাসমান কখন? যখন আয়ুষ্কালের প্রথম দিকে উপযোগিতা বেশি, উপকারিতা বেশি মেশিনের বা কার্যকারিতা বেশি, শেষের দিকে কার্যকারিতা কমে যায়, তখন আমরা ক্রমহ্রাসমানে যাই। আর উৎপাদন একক, কর্মঘণ্টা বা মাইলেজ বা দূরত্ব কখন? যখন আমি বুঝতে পারি যে আমি এই সম্পদটা এত হাজার এককের মাধ্যমে ব্যবহার করেছি, বা এত হাজার একক এই সম্পত্তির উৎপাদন মূল্য, এই সম্পদটি মাধ্যমে আমি এত হাজার একক উৎপাদন করেছি, এই সম্পদটি আমি 10,000 ঘন্টা উৎপাদন করেছি বা এই 10,000 ঘন্টা চালিয়েছি, এই সম্পত্তি আমি, এই মেশিনটি বা এই কলকবজাটি আমি 35 বা 50 বা 60,000 কিলোমিটার পর্যন্ত আমি চালিয়েছি, তখন তুমি মাইলেজ পদ্ধতিতে অবচয় ধার্য করতে পারো। এই একক, মাইলেজ, কার্য একক বা উৎপাদন একক, মাইলেজ বা দূরত্ব এবং কর্মঘণ্টা বা কার্যঘণ্টা, এই তিনটা একসাথে, এই তিনটাকে বলা হয় কার্য একক পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে আমরা দেখব এই সূত্রগুলো আমি তখন থেকে বলেছি না, যে সম্পত্তি ক্রয় মূল্য সমান সমান সম্পত্তির অর্জন মূল্য, সম্পত্তির অর্জন মূল্যের সাথে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ কি হবে? যোগ হবে। তাহলে অর্জন মূল্যকে আমরা বলছি মানে ক্রয় মূল্য। এখানে অর্জন মূল্য বলতে ক্রয় মূল্যকে বোঝানো হচ্ছে যে সম্পত্তির ক্রয় মূল্য প্লাস আনুষঙ্গিক খরচ ইজ ইকুয়াল টু সম্পত্তির অর্জন মূল্য। এটা কি? সম্পত্তির কিসের সূত্র? অর্জন মূল্যের সূত্র। অর্থাৎ সম্পত্তির অর্জন মূল্য সমান সমান সম্পত্তির ক্রয় মূল্য প্লাস সম্পত্তি ক্রয় সংক্রান্ত খরচ বা আনুষঙ্গিক খরচ, যার মধ্যে মেরামত
বা সম্পত্তি ব্যবহার পরবর্তী কোনো খরচ ইনক্লুড হবে না। তারপরে অবচয়যোগ্য মূল্য বলতে আমরা কি বুঝি? সম্পত্তির যেই অর্জন মূল্যটা তুমি এখানে বের করেছো, এটা যে অর্জন মূল্যটা, এই অর্জন মূল্য থেকে তুমি যখন বাদ দিবা, এই যে ক্রয় মূল্য বা অর্জন মূল্য একই কথা, বাট এই যে অর্জন মূল্য থেকে যখন তুমি ভগ্নাবশেষ মূল্য বাদ দিবা, কি বাদ দিবা? ব্যবহার বা আয়ুষ্কাল পরে, ব্যবহার করার পরে বা আয়ুষ্কাল করার পরে, আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পরে যখন তুমি এটাকে বিক্রি করবা, যে ভ্যালুটা তুমি বিক্রয় আয়ুষ্কাল পরবর্তী সময় তুমি পাইবা, বিক্রয় মূল্যটা, ওইটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এটা তুমি বাদ দিবা। কোত্থেকে বাদ দিবা? যন্ত্রপাতির অর্জন মূল্য থেকে। সহজ না শিক্ষার্থী বন্ধুরা? যন্ত্রপাতির অর্জন মূল্য থেকে যখন তুমি এই ভগ্নাবশেষ মূল্য বাদ দিবা, তখন আমি যা পাবো তার নাম অবচয়যোগ্য মূল্য। তারপরে আসো সরল রৈখিক পদ্ধতিতে অবচয়। সবসময় রাখবে সরলরৈখিক পদ্ধতি অবচয় হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল। 100% ভাগ আয়ুষ্কাল, অর্থাৎ আমি সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের হার বের করছি 100% ভাগ আয়ুষ্কাল। তাহলে আমার যদি সম্পত্তির মেয়াদ হয় 10 বছর, তাহলে আমি 10 বছর দিয়ে ভাগ দিব। আমার প্রতি বছর অবচয়ের হার কত হবে শিক্ষার্থী বন্ধুরা? 10%। তারপরে আমি যদি বার্ষিক অবচয় বের করতে চাই, দুইটা পদ্ধতি। বার্ষিক অবচয় বের করার দুইটা পদ্ধতি, সূত্রটা লিখে নাও, ভাইয়া লিখে দিচ্ছি। স্থির কিস্তি বা সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের দুইটা পদ্ধতি, সূত্রটা লিখে নাও। সম্পত্তির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। সূত্রটা কি? সম্পদের অর্জন মূল্য, ভাইয়া একটু খেয়াল করো, অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত না, এটা হবে ভগ্নাবশেষ মূল্য, মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদকাল। ভাই একটু খেয়াল করো, তাহলে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্র কি? 1 নাম্বার সম্পদের অর্জন মূল্য। ধরলাম আমার সম্পদের অর্জন মূল্য কত? আমি ধরলাম আমার সম্পদের অর্জন মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আমি যদি লিখি সূত্র অনুযায়ী 2 লক্ষ টাকা আর সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা, ভাগ মেয়াদকাল 10 বছর, তাহলে আমার টোটাল কত হয়? ভাগ দাও, 1,80,000 আর 10 দিয়ে ভাগ দিলে 18,000, অর্থাৎ 18,000 টাকা হচ্ছে আমার বার্ষিক অবচয়। এই পদ্ধতিতেও বের করা যায়। আবার যদি তুমি চাও যে না ভাই আমি অবচয়ের হারের মাধ্যমে বের করব, তাহলে দেখো সূত্র দেওয়াই আছে যে বার্ষিক অবচয়ের পরিমাণ অবচয়যোগ্য মূল্য গুণ অবচয়ের হার। অবচয়যোগ্য মূল্যের সূত্র কি? এই যে এটা অবচয়যোগ্য মূল্যের সূত্র, এই যে এটা অবচয়যোগ্য মূল্যের সূত্র। তাহলে অবচয়যোগ্য মূল্য এখানে কত? এই যে উপরের যে অংশটা, এটাই হচ্ছে অবচয়যোগ্য মূল্যের সূত্র। উপরের যে অংশটা ভাইয়া দেখতে পাচ্ছ, এটার নাম কি? অবচয়যোগ্য মূল্যের অবচয়যোগ্য মূল্য আর কি এটাকে বলা হয়। তাহলে অবচয়যোগ্য মূল্য কত? 2 লক্ষ মাইনাস 20, 1,80,000। তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী আমি চাইলে 1,80,000 এর উপর ধরতে পারি কয় পার্সেন্ট? 10%। কিভাবে বের করলাম? 10 বছর আমার মেয়াদকাল, আয়ুষ্কাল, 100% কে আমি মেয়াদকাল দিয়ে ভাগ করব, আমার অবচয়ের হার 10%। 10% যদি আমি অবচয়যোগ্য মূল্য 1,80,000 সাথে গুণ করি, তাহলে আমি পাবো রেজাল্ট কত? 18,000। অর্থাৎ আমি যেই সূত্রেই আমি অঙ্ক করি না কেন, আমার অবচয়যোগ্য মূল্য কিন্তু প্রতি বছর, আমার অবচয়ের যে বার্ষিক অবচয় যে অ্যামাউন্টটা, সেটা প্রতি বছর সেম থাকবে স্থির কিস্তি পদ্ধতিতে। এবং দুইটা উপায়েই আমার অবচয়ের যে অ্যামাউন্টটা এটা এক। দুইটা উপায় আমার অবচয়ের হার এক, অবচয়ের হারটা একই পদ্ধতিতে আমি অবচয় নির্ণয় করছি। সহজ না শিক্ষার্থী বন্ধুরা? মানে একই অ্যামাউন্ট আমি বের করছি। তো আমি এই 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 সূত্রের মাধ্যমে বের করতে পারি, আমি চাইলে এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। অর্থাৎ আমার এই সূত্রটাকেই তারা এইভাবে ভাগ করেছে, এই যে অবচয়যোগ্য মূল্য উপরে অবচয়যোগ্য মূল্য ভাগ মেয়াদকাল ভাগ এই যে আয়ুষ্কাল বা মেয়াদকাল। আশা করি তোমাদের কাছে বিষয়টা খুবই স্পষ্ট, একেবারে সহজ। তার পরবর্তীতে আমরা দেখব ক্রমরসমান জের। আসো আমরা কি করতাম, আমরা সরল রৈখিক পদ্ধতিতে আমরা অবচয় নির্ধারণ করতাম কিভাবে ভাইয়া? সরল রৈখিক পদ্ধতিতে আমরা অবচয় নির্ধারণ করতাম
100% কে আয়ুষ্কাল দিয়ে ভাগ, মানে 10 বছর দিয়ে ভাগ দিতাম আয়ুষ্কাল। ক্রমহ্রাসমান যদি বলে ভাইয়া, ক্রমহ্রাসমান বললে গুণ দিব 2, অর্থাৎ আগের অবচয় হার বের করার পদ্ধতি একটাই। এই ক্ষেত্রে আমরা 100% ভাগ আয়ুষ্কাল আগেও দিতাম, এখনো দিব, শুধু সরলরৈখিকে 2 দিয়ে গুণ দিতাম না, ক্রমহ্রাসমানে কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে। এই জন্য এটাকে বলা হয় ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স। এই ক্রমহ্রাসমানের ইংরেজি নাম ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স, কারণ এই পদ্ধতিতে প্রতি বছর মানে অবচয়ের হার দ্বিগুণ হয়, অবচয়ের হারটা দ্বিগুণ হয় এবং অবচয় প্রতি বছর কমতে থাকে, কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ মনে রাখবেন, যদি আমি বলি ক্রমহ্রাসমান জের, ক্রমহ্রাসমান জের সব সময় পুস্তক মূল্যের উপর অবচয় ধার্য করে। ভাই আমি আবার বলছি, ক্রমহ্রাসমান জের কার উপর অবচয় ধার্য করে? বই মূল্য, পুস্তক মূল্য অথবা বুক ভ্যালু বা বর্তমান মূল্যের উপর। আবারও মনে রাখেন, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সব সময় অবচয়ের হার প্রতি বছর সমান হয় না, স্থির কিস্তি বা সরলরৈখিক সমান হয়, কিন্তু ক্রমহ্রাসমান সমান হয় না, কারণ স্থির কিস্তিতে প্রতি বছর একই অ্যামাউন্টের উপর অবচয় ধার্য করা হয়, অবচয়ের হার একটা অর্জন মূল্যের উপর গুণ করা হয়, অবচয়যোগ্য মূল্যের উপর গুণ করা হয়, একই হার প্রতি বছর একই অ্যামাউন্টের অবচয় হয়। কিন্তু ক্রমহ্রাসমানে প্রতি বছর একই হারের সাথে অবচয়ের হারটা গুণ দেওয়া হয় না, একই টাকার সাথে অবচয়ের হার গুণ দেওয়া হয় না। অবচয়ের হার কত এখানে একটু বুঝতে পারবা, চেক করো। 100% ভাগ 10, 10 হবে, আবার গুণ 2, তাহলে 20%। অর্থাৎ আমার অবচয়ের হার ক্রমহ্রাসমানে কত? 20%। সরলরৈখিক ছিল কত? 10%। এবার আসো, আমার এর আগে আমার অবচয়যোগ্য মূল্য কত ছিল ভাইয়া আমাকে বলো? অবচয়যোগ্য মূল্য ছিল 2 লক্ষ টাকা মাইনাস 20,000 টাকা, অর্থাৎ আমার অবচয়যোগ্য মূল্য ছিল 1,80,000 টাকা। কিন্তু তুমি কি জানো, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা ভগ্নাবশেষ মূল্যকে কাউন্ট করি না ভাইয়া। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা কখনো ভগ্নাবশেষ মূল্যকে ধরি না। ক্রমহ্রাসমান জের ভগ্নাবশেষ মূল্যকে উপেক্ষা করে, বিবেচনা করে না। সুতরাং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, অর্থাৎ 20,000 টাকা যেটার নাম হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, এই ভগ্নাবশেষ মূল্য থাকবে না, জিরো, ভগ্নাবশেষ মূল্য নাই। তার মানে ভগ্নাবশেষ মূল্য পরীক্ষার ক্ষেত্রে দেওয়া থাকবে, পরীক্ষার প্রশ্নে তোমাকে ফাঁদে ফালানোর জন্য বলা থাকবে ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, তাহলে অবচয়ের অ্যামাউন্টটা কত? যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতি ফলো করা হয়, তোমাকে মনে রাখতে হবে যে ভাইয়া বলেছে ভগ্নাবশেষ মূল্য ক্যালকুলেট করা হয় না যদি পদ্ধতিটার নাম হয় ক্রমহ্রাসমান জের। তাহলে 2 লক্ষ টাকা মাইনাস 20,000 হবে না, 2 লক্ষ মাইনাস 20,000 হবে না, কোনো ভগ্নাবশেষ মূল্য হবে না। তাহলে ভগ্নাবশেষ মূল্য যদি না হয়, তাহলে আমার অবচয় তাহলে কত হবে? সরাসরি 2 লক্ষ টাকার উপর আমাকে 20% ধরতে হবে। সরাসরি 2 লক্ষ টাকা মানে পুরো অর্জন মূল্যের উপর 20% অবচয়ের হার। কোন 20%? এই যে অবচয়ের হার বের করলাম 2 দিয়ে গুণ করে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বা পুস্তক মূল্য হ্রাস পদ্ধতিতে। শিক্ষার্থী বন্ধুরা সহজ, এই 2 লক্ষ টাকার সাথে 20% গুণ করো, রেজাল্ট কত? 40,000 টাকা। এইটা কত সালের? এই কাজটা তুমি করেছো 2021 সালের। 2021 সালে তোমার সম্পত্তির অবচয় কোন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 40,000। কিভাবে? আশা করি বুঝতে পেরেছো। আবার এবার তুমি যখন 2022 সালে যাবা, 2022 সালে তোমাকে পুস্তক মূল্য নির্ণয় করতে হবে, কারণ এটা সরলরৈখিক পদ্ধতি না যে প্রতি বছর অবচয় সমান হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তোমাকে প্রতি বছর পুস্তক মূল্য নির্ণয় করতে হয়। তাহলে 2022 সালের পুস্তক মূল্য কত? 2 লক্ষ টাকা। আমরা জানি পুস্তক মূল্যের সূত্র সম্পত্তির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে আমি এই 2 লক্ষ টাকা থেকে প্রথম বছর কয় হাজার টাকা ব্যবহার করেছি? 40,000। 2 লক্ষ মাইনাস 40,000, তাহলে আমার পুস্তক মূল্য কত রয়েছে শিক্ষার্থী বন্ধুরা? 1,60,000। তাহলে আমি এই যে 20% অবচয় ধার্য করব, এটা কার উপর করব? 1,60,000 এর উপর। তার মানে প্রতি বছর অবচয়ের হার হবে প্রতি বছরের পুস্তক মূল্যের উপর। পুস্তক মূল্য কত? 1,60,000। কিভাবে পাইলাম? অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমার 1,60,000 ইন্টু 20% কত হয়? 32,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা কত হয়? 32,000। তারপরে আমি যদি আরো উদাহরণ দেই, তোমাদের জন্য, ধরো আমি যদি 2023 সালে যাই, এটা তো 2023 সালের 22-এর ঘটনা, 23 সালে যদি যাই, আমাকে আবারও কি করতে হবে? অর্জন মূল্য বের করতে হবে, মানে পুস্তক মূল্য বের করতে হবে। তাহলে পুস্তক মূল্য সূত্র কি? অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। এবার আমাকে বলো তো অর্জন মূল্য কয় টাকা? 2 লক্ষ টাকা। অর্জন মূল্য কিন্তু 2 লক্ষ টাকাই সব সময়, কিন্তু এবার পুঞ্জীভূত অবচয় কয় টাকা?
40,000 এবং 32,000, তার মানে আমার 2 বছর ব্যবহার হয়েছে এই সম্পত্তিটা। 2 বছরের ব্যবহার মিলিয়ে টোটাল কত হয়? 72,000। 40,000 প্লাস 32,000, অর্থাৎ এই 2 লক্ষ টাকা থেকে মাইনাস দিতে হবে 40,000 প্লাস 32,000। এই দুইটা অবচয়কে একত্রে বলা হয় পুঞ্জীভূত অবচয়। একাধিক বছরের অবচয়কে একত্রে পুঞ্জীভূত অবচয় বলা হয়, এটা আমরা জানি ভাই, এটা আমি প্রথমেই বলেছিলাম। তাহলে আমার টোটাল সম্পত্তির অর্জন মূল্য মাইনাস 2 বছরের পুঞ্জীভূত অবচয় মাইনাস দিলাম, তাহলে আমার রেজাল্ট কত হইলো? 72,000 টাকা মাইনাস দাও, তাহলে কত হয়? 1,28,000 টাকা। এখন 2023 সালে আমি কোন অ্যামাউন্টের সাথে 20% গুণ করব? কারণ অবচয়ের হার তো 20%, অবচয়ের হার তো চেঞ্জ হবে না 20% ভাইয়া। তাহলে কোন অ্যামাউন্টের উপর 20% ধরবো? 1,28,000 গুণ 20%। তার মানে প্রতি বছরের পুস্তক মূল্য নির্ণয় করা বাধ্যতামূলক। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। 1,28,000 গুণ 20% কত হয় ভাই আমাকে বলো? 1,28,000 গুণ 20% কত হয়? 128 দুগুণে 256, অর্থাৎ 25,600। 25,600। তার মানে প্রথম বছর আমার অবচয় ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 40,000, দ্বিতীয় বছর আমার অবচয়, এটা হচ্ছে প্রথম বছর। এটা কোন বছর ভাইয়া বলো? এটা কোন বছর? এটা আমার প্রথম বছর। প্রথম বছর অবচয় 40,000, দ্বিতীয় বছর অবচয় কত? 32,000। আর তৃতীয় বছর অবচয় কত? 25,500। তাইলে আমি দেখতে পাচ্ছি প্রতি বছর ক্রমান্বয়ে কি হয়? ক্রমহ্রাসমান জেরের মানে পদ্ধতিতে অবচয়ের হার কমতে থাকে। 40 থেকে 32, 8,000 কমলো। 32 থেকে 25,600, তাহলে আরো কত কমলো? 6 2 8,400 টাকা কমলো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 6,400 টাকা কমলো। অর্থাৎ প্রতি বছর অবচয় কমতে থাকে। কেন? কারণ প্রতি বছরের অবচয়ের হারটা প্রতি বছরের পুস্তক মূল্যের উপরেই নির্ধারণ করতে হয়। আশা করি পুস্তক মূল্য পদ্ধতি বা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বুঝতে পেরেছো যে কিভাবে অবচয় ধরতে হয়। মনে রাখবে যে সরল রৈখিক পদ্ধতি দুটা বিষয়কে গুরুত্ব দেয় না, একটা হচ্ছে মুদ্রাস্ফীতি আর একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। 1 নাম্বার মুদ্রাস্ফীতি, 2 নাম্বার পুঞ্জীভূত অবচয়। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি একটা বিষয়কে গুরুত্ব দেয় না, সেটার নাম হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। কি নাম? ভগ্নাবশেষ মূল্য। এটাকে গুরুত্ব দেয় না বা বিবেচনা করে না। অর্থাৎ অবচয় যোগ্য মূল্য নির্ণয়ের ক্ষেত্রে পুঞ্জীভূত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যাহা অর্জন মূল্য তাহাই অবচয় যোগ্য মূল্য, সেখানে কোনো ভগ্নাবশেষ মূল্য মাইনাস হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। এবার আসো আমরা মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, এটা তো আমরা জানি। ভাই আমাকে বলো, মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, এটা কি তোমরা জানো না? ভাইয়া বলেছি যে মেশিন বিক্রয়জনিত লাভ কখন? যখন বিক্রয় মূল্য পুস্তক মূল্য অপেক্ষা বড় বৃহৎ তখন লাভ, আর যখন বিক্রয় মূল্য পুস্তক মূল্য অপেক্ষা কম বা কমে যায় বা কম হয়, ছোট হয়, তখন সেটাকে আমরা বলবো মেশিন বিক্রয়জনিত ক্ষতি। এটা আমরা আগেও উদাহরণের মাধ্যমে শিখেছিলাম। এবার আসো এই যে সরল রৈখিক পদ্ধতিতে বলা আছে, এই পদ্ধতিগুলো আসলে আমাদের আর এমন কিছু বলার নেই। এখানে যা বলেছি সবই আমরা, যা লেখা আছে সবই আমরা ডিসকাস করেছি। যে সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়ের সূত্র কি, এরপরে বার্ষিক অবচয় নির্ণয় কেমনে হয়, অবচয় যোগ্য মূল্য গুণ অবচয় শতকরা হার, অবচয় শতকরা হার কেমনে নির্ণয় করা হয় 100% ভাগ আয়ুষ্কাল। আবার সরল রৈখিক পদ্ধতিতে কয়টা বিষয়কে গুরুত্ব দেওয়া হয় না? দুইটা বিষয়কে। এক নাম্বার কি? মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন রেট, মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন রেট। দুই নাম্বার হচ্ছে আমরা পুঞ্জি এই জায়গায় গুরুত্ব দেওয়া হয় না কাকে? দুই নাম্বার একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, মানে সরল রৈখিক পদ্ধতিতে কখনো মুদ্রাস্ফীতি যেই অ্যামাউন্টটা, মুদ্রাস্ফীতিকে গুরুত্ব দেওয়া হয় না। প্রতি বছর একই হারে বাড়তে থাকে, একই হারে প্রতি বছর একই হারে অবচয় হয়, একই অ্যামাউন্টে অবচয় হয়। টাকার দাম বাড়লো বা দ্রব্যের দাম বাড়লো না টাকার দাম কমলো, টাকার দাম কমে গেলে দ্রব্যের দাম বেড়ে গেলে আমরা তাকে মুদ্রাস্ফীতি বলি বা ইনফ্লেশন রেট বলি। অর্থাৎ টাকার দাম কমুক দ্রব্যের দাম যতই বাড়ুক, অবচয় যা ছিল 2010 সালে তাই হবে 2050 সালে। যতদিন মেয়াদ আছে সম্পদের ততদিন অবচয় একই হবে। অর্থাৎ মুদ্রাস্ফীতিকে গুরুত্ব দেয় না কে? সরল রৈখিক পদ্ধতি। আর কাকে গুরুত্ব দেয় না? 2 নাম্বার পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়কে গুরুত্ব দেয় না কে? সরল রৈখিক পদ্ধতি। ভাইয়া কেন? কারণ আমরা জানি পুঞ্জীভূত অবচয় পদ্ধতিতে কি হয় বলতো ভাইয়া? পুঞ্জীভূত অবচয় বা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি হয়? যে প্রতি বছরের পুস্তক মূল্য নির্ণয় করতে হয়, তখন আমরা প্রত্যেক বছরের অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়কে বাদ দিই। মানে আমরা মেশিনের অর্জন মূল্য থেকে বারবার পুঞ্জীভূত অবচয়কে বাদ দেই। এই যে বাদ দেওয়া, এটা মানে তো বিবেচনা করা।
বাদ দেওয়া মানেও কি একটা ক্যালকুলেশনে আনা, বিবেচনা করা। ক্রমহ্রাসমান পদ্ধতিতে পুঞ্জীভূত অবচয়কে বিবেচনা করা হয়, কিন্তু ভগ্নাবশেষকে বিবেচনা করা হয় না। আর সরলরৈখিক পদ্ধতিতে পুঞ্জীভূতকে বিবেচনা করা হয় না, কারণ এখানে পুস্তক মূল্য বের করার কোনো প্রসেস নাই। কি নাই? সরলরৈখিক পদ্ধতিতে কি বের করা হয় না? পুস্তক মূল্য, প্রতি বছর পুস্তক মূল্য নির্ণয় করা হয় না, নির্ণয় করা হয় না। আর একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো মেশিনটি, একটা মেশিন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি 1 জানুয়ারি 2019 সালে একটি মেশিন ক্রয় করেছে 3,40,000, যার আনুমানিক আয়ুষ্কাল কয় বছর? 4 বছর। আসলে আমরা ভগ্নাবশেষ মূল্য 20,000 হলে অ্যামাউন্ট বের করি। তাহলে আমরা জানি 3,40,000 মাইনাস ভগ্নাবশেষ মূল্য 20,000, এই যে দেওয়া আছে ভগ্নাবশেষ মূল্য 20,000 ভাগ কত? 4 বছর। তাহলে আমাদের রেজাল্ট কত হয়? কত হয় রেজাল্ট? 18,000 টাকা নাকি 16,000 টাকা? 3,20,000 ভাগ 4 অর্থাৎ 8,000 টাকা হবে। 8,000, হ্যাঁ 4 8 32, অর্থাৎ প্রতি বছর আমার অবচয় কত? 8,000 টাকা, 80,000 টাকা প্রতি বছর অবচয় হচ্ছে 80,000 টাকা, সরি। তাহলে 80,000 টাকা করে প্রতি বছর আমার অবচয় হচ্ছে, অর্থাৎ প্রথম বছরেও 80, দ্বিতীয় বছরেও 80, তৃতীয় বছরেও 80, 80 80 আর 80, অর্থাৎ আমার কোনো বছরই কি হবে না, কোনো বছরই আমার অবচয় বাড়বেও না কমবেও না, প্রতি বছর সমান থাকবে। এটাকে আমরা বলি সরল রৈখিক পদ্ধতি। তবে খেয়াল রাখবেন তারিখ অনুযায়ী ধরতে হবে। আপনি প্রতি বছর সমান রাখেন, সমস্যা নাই, কিন্তু আপনি যে কোনো অ্যামাউন্টের উপর যখন পার্সেন্টেজ করেন তখন সেটা 12 মাসের হয়। কয় মাসের হয় শিক্ষার্থী বন্ধুরা? 12 মাসের। তাই আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি যেই অ্যামাউন্টটা অবচয় বের করেছেন এটাও কিন্তু পার্সেন্টেজ করে এসেছে। কারণ আমরা জানি যন্ত্রপাতির কিসের উপর অবচয়ের হার গুণ দিতে হয়? অবচয়যোগ্য মূল্যের উপর। অবচয়যোগ্য মূল্যের উপর আমি যতটুকু পার্সেন্টেজ অবচয়ের হার গুণ দিব সেটা কি 1 মাসের, 1 দিনের, নাকি 365 দিনের? অবশ্যই 365 দিন অথবা 12 মাসের। অর্থাৎ আমি মেশিন কিনেছি 1 জুলাই, তাহলে 1 জুলাই, একদম জুলাই থেকে শুরু করেন, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 6 মাস। তাহলে আপনি 12 মাসের অবচয় ধরতে পারবেন? তারিখ অনুযায়ী অবচয় ধরতে হবে, হোক এটা ক্রমহ্রাসমান হোক এটা সরলরৈখিক। যেই দিন মেশিন কিনেছেন ওই দিন থেকে অবচয় ক্যালকুলেট হবে। তাহলে আসেন আমরা এই যে 80,000, এটা কবে ক্রয় করেছে? 1 জানুয়ারি। তার মানে 1 জানুয়ারি মানে কি 31 ডিসেম্বর পর্যন্ত, 1 জানুয়ারি থেকে 12 মাস হয়, তাই আমরা 80,000 কে 80,000ই রাখবো, অর্থাৎ 80,000 টাকা 12 মাসেরই অবচয়। আর আসেন আমরা যদি বলি যে না, এবার 6 নাম্বারটা একটু ফোকাস করি, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। 1 জানুয়ারি 2019 সালে যমুনা কোম্পানি 40,000 টাকা দিয়ে একটি মেশিন এবং 1 এপ্রিল 50,000 টাকা দিয়ে একটি মেশিন, কয়টা মেশিন শিক্ষার্থী বন্ধুরা? 2টা মেশিন, একটা 40 একটা 50, এবং 40,000 এর আয়ুষ্কাল 10 বছর, 50,000 এর আয়ুষ্কাল কয় বছর? 10 বছর। তাহলে আমরা এই দুইটার ক্ষেত্রে ভগ্নাংশ মূল্য কত? 2,000 আর 4,000। আসেন আমরা অবচয়টা বের করি, আমরা অবচয়টা বের করি। আসেন খেয়াল করেন, আমরা যদি এই পদ্ধতিতে অবচয় বের করি, প্রথমটা, হ্যাঁ প্রথম মেশিন, সূত্র কি? অবচয়ের সূত্র কি? বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে 40,000 টাকা। খেয়াল করেন 40,000 টাকা মাইনাস অবচয়যোগ্য মূল্য কত? 2,000 টাকা, ডিভাইডেড বাই মেয়াদকাল 10 বছর। তাহলে আমার কত হবে? 3800। অর্থাৎ অবচয়যোগ্য মূল্য 38,000 ভাগ 10 কত হলো? 3800। এটা প্রথম মেশিনের অবচয় 2019 সালে। 2019, আমি কিন্তু 2019 এর কাজ করছি। এখন এই 3800 টাকা কি 1 বছরের নাকি 1 দিনের? 100% রেজাল্ট কি 1 বছরের। এখন এই 3800 আমি 1 বছরেরই ধরবো, কারণ এটা 1 জানুয়ারি ক্রয় করা হয়েছে এবং আমার হিসাব বর্ষ শেষ কবে? সাধারণত 31 ডিসেম্বর। তার মানে 12 মাসে 3800। ঠিক আছে, সমস্যা নাই। এবার আসেন পরেরটা নির্ণয় করি। অবচয় কিভাবে নির্ণয় করব? 50,000, পরের মেশিনের দাম 50,000 মাইনাস 4,000, এই যে ভগ্নাংশ মূল্য কত? 4,000। তাহলে দেখেন মাইনাস দিলাম, তাহলে আমার আয়ুষ্কাল 10 বছর, আমার রেজাল্ট কত হলো? 50 মাইনাস 4 কত হয়? 50 মাইনাস 4 কত হয়? 46,000। 46,000 কে 10 দিয়ে ভাগ দেন, কত হয়? 4,600। প্রশ্ন হচ্ছে এই 4,600 টাকা কয় মাসের? 12 মাসের শিক্ষার্থী বন্ধুরা, 12 মাসের। তবে এই 4,600 টাকা যে অবচয় বের করছেন এটা তো 12 মাসের, কিন্তু আপনি কি 12 মাসের বের করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি এই জায়গার মধ্যে সম্পদটা কিনছিলেন কবে? এপ্রিল, 1 এপ্রিল মাসে। তাহলে এপ্রিল থেকে ক্যালকুলেট করেন, এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাস চলে গেছে। এপ্রিলে আপনি মেশিন কিনছেন, তার মানে এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস? কয় মাস? ঠিক বলেছেন শিক্ষার্থী বন্ধুরা, 9 মাস। তাহলে 9 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ আর 12 দিয়ে ভাগ,
যে অ্যামাউন্টটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় মেশিনের অবচয়। এটা কয় নাম্বার মেশিন? দ্বিতীয় মেশিনের অবচয়। অর্থাৎ আপনাকে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণ করছেন, তবে তারিখ অনুযায়ী অবচয় নির্ধারণ করছেন। 4600 ভাগ 12 গুণ 9 যে টাকাটা হচ্ছে ওটাই হচ্ছে আপনার 2019 সালের দ্বিতীয় মেশিনের অবচয়। আপনাকে যদি বলে 2019 সালের মোট অবচয় কত, আপনি উত্তর দিবেন মোট অবচয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই অ্যামাউন্ট যত হবে তত, আরেকটা হচ্ছে 3800 টাকা। অর্থাৎ 3800 টাকা প্রথম মেশিনের অবচয় আর দ্বিতীয় মেশিনের অবচয় 9 মাসের, এই দুইটা যোগ করলে আমি প্রথম মেশিনের অবচয় পেয়ে যাব। আশা করি সরল রৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করতে হয় প্রসেসটা কি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে দ্বিতীয় যেই ক্লাসটি আমি নিবে এই অধ্যায়ের উপর, ওই অধ্যায়ে তোমরা সমান একইভাবে মনোযোগ দিবে এবং বেশি পরিমাণে মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। এই বলে আজকে ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।